লাইভে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন লাইভে? ওকে। আচ্ছা, চাইলে আপনাদের বন্ধুদের সাথে ক্লাসের লিঙ্কটা শেয়ার করতে পারেন, যেহেতু আজকে ক্লাসটা ফ্রি করে দেওয়া হয়েছে সবার জন্য, সবাই ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আজকে প্রথম ক্লাস না আপনাদের পোয়েট্রির? একটু মনোযোগ দিবেন। পুরো বেসিক শো করতে গেলে কিছুটা কিন্তু সময় লাগবে, ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য আছে? ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। আমি যদি একটা বেসিক প্রশ্ন করি, ফার্স্ট ইয়ার থেকে, আপনারা ফার্স্ট ইয়ারে তো সে অনেক আগে থেকে আছে, বা লাইভে যারা দেখতেছেন ফার্স্ট ইয়ারের বাইরে যদি কেউ থাকেন, জানলে উত্তরটা দিবেন। আমি যদি বলি, আমরা দুইটা ওয়ার্ডই শুনে থাকি, পোয়েম এন্ড পোয়েট্রি। শুনছি না এই দুটো ওয়ার্ড? কথা বলতে হবে। তাহলে পোয়েম এবং পোয়েট্রির মধ্যে পার্থক্যটা কি বলেন, কে বলতে পারবেন? আরেকবার। আচ্ছা, প্রথমে যে আপু একজন বলছেন যে পোয়েট্রি অর্থ, উনি বলছে 14 লাইন বিশিষ্ট, 14 লাইন বিশিষ্ট কবিতা বলছে, আর পোয়েম বলছে অন্যান্য কবিতা। তো এটা ঠিক না। পরে যে আপু যে বললো সেটা ঠিক। পোয়েম অর্থ হচ্ছে কবিতা, পোয়েট্রি অর্থ হচ্ছে কাব্যগ্রন্থ। এখন আপনাদের বুঝতে পারার কথা, পোয়েম জিনিসটা কি? একটা কবিতা, আর অনেকগুলো কবিতার সমষ্টি হচ্ছে পোয়েট্রি। ক্লিয়ার? কথা বুঝেছেন? ওকে। এরপর আমরা হচ্ছে, কবিতার তো বেসিক অনেক বিষয় আছে, অনেক ভাবে আমরা পড়েছিলাম এর আগে। তো আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের প্রয়োজন, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে চাই, আমাদের হচ্ছে বেসিক ডিসকাশনে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সর্বপ্রথম সনেট। কারণ আমাদেরকে আজকে সনেট করতে হবে, সেই দিকে আমরা হচ্ছে সনেট নিয়ে আলোচনা করবো আগে। সনেট, হোয়াট ইজ সনেট? হোয়াট ইজ সনেট? ইজ আ,
14 লাইন লিরিক পোয়েম in iambic penta মুখস্থ আছে এটা? আচ্ছা, যাদের নাই তারা মুখস্থ করে ফেলবেন। তবে চিন্তার কোনো ব্যাপার না, মানে চিন্তার কোনো কারণ নেই। অলরেডি এই প্রশ্নটা আপনাদের সিনিয়র ভাই বোনদের পরীক্ষায় চলে এসেছে, হোয়াট ইজ সনেট। ঠিক আছে, তো আপনাদের আসার সম্ভাবনা এটা নাই, অন্য প্রশ্নগুলো এখন চিন্তা করতে হবে। তো a sonnet is a 14-line lyric poem in iambic pentameter with special arrangement, তাই তো? arrangement তারপর of the rhymes, of the rhymes। যারা জানেন না ডেফিনেশনটা লিখেও নিতে পারেন, আর যে নোটটা আপনাদেরকে প্রোভাইড করব সেই নোটের মধ্যে ডেফিনেশনটা লিখে আছে। A sonnet is a 14-line lyric poem in iambic pentameter with a special arrangement of the rhymes। তাহলে আমরা এই সনেটের মধ্যে যে জিনিসটা স্পেসিফিক ভাবে বলতে পারি, আমরা এখানে কি পাচ্ছি? এখানে একটা ফিক্সড স্ট্রাকচার পাচ্ছি, তাই না? আমরা এখানে একটা ফিক্সড স্ট্রাকচার পাচ্ছি। স্ট্রাকচারটা কেমন যদি আমরা খেয়াল করি, স্ট্রাকচারটা প্রথমত আমরা পাবো এখানে 14 লাইন, 14 লাইন বিশিষ্ট। এবং আরেকটা কথা বলা হচ্ছে আইএমবিক পেন্টামিটার। এখন বলতে পারেন যে ভাইয়া অলরেডি প্রশ্নটা আসছে হোয়াট ইজ সনেট, তাহলে আমাদের পড়ার কি দরকার? হ্যাঁ, দরকার আছে, কারণ আমাদের যদি শর্ট প্রশ্ন এখান থেকে আসে তাহলে আসবে সনেট 18 অর শ্যাল আই কম্পেয়ার ইট টু আ সামার স্টে অ্যাজ আ সনেট, তখন এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। বুঝাইতে পারছি? দুইটা জিনিস হলো। 3 নাম্বার বিষয় হচ্ছে আমাদের এখানে লাগবে রাইম স্কিম। রাইম স্কিম, তো এই তিনটা বিষয় আমাদের দরকার। যদি আমরা কোনো কবিতায় 14 লাইন দেখি তাহলে আমরা ধরে নেবো এটা একটা সনেট। এবার দ্বিতীয় শর্তটা দেখবো আইএমবিক পেন্টামিটার। এখন আইএমবিক পেন্টামিটার বলতে আমরা কি বুঝি? কি বুঝতে পারবো? ভালো, সুন্দর। আরো সহজ ভাবে বলা যায়, সেটা হচ্ছে যে আপনাদের নোটের মধ্যে এই বিষয়গুলো আমি আলোচনা করে দিয়েছি। আইএমবিক পেন্টামিটার বলতে একবারে আমরা সহজভাবে বলতে পারি 10 মনো সিলেবল, 10 মনোসিলেবল পার লাইন। প্রত্যেকটা লাইনে 10টা করে মনোসিলেবল থাকবে। ঠিক আছে, পাশাপাশি তাহলে উইথ, সাথে কি থাকবে? উইথ অ্যান অল্টারনেটিং, অল্টারনেটিং আনস্ট্রেসড এন্ড স্ট্রেস সিলেবল। এস ই ডাবল এস ই ডি, আনস্ট্রেস এন্ড স্ট্রেস প্যাটার্ন। আনস্ট্রেস প্যাটার্ন। আচ্ছা, আমার লেখা যদি বুঝতে না পারেন বলবেন। খেয়াল করেন কি বললাম, 10 মনোসিলেবল। আমরা কি মনোসিলেবল সম্পর্কে সবাই জানি? সবাই হাতে হাতে গোনা, হাতে গোনা 3-4 জন ছাড়া বাকিরা কেউ উত্তর দিচ্ছেন না ভাই, কেন? আপনি না জানলে আপনাকে বলতে হবে না? আমার তো কথা এটাই যে আপনারা চুপ আছেন কেন?
আমি কিন্তু একটু পর নাম ধরে ধরে প্রশ্ন জিজ্ঞেস করবো যা পড়াচ্ছি, তখন উত্তর দিতে না পারলে তখন কিন্তু বুঝবেন। দেখেন, মনোসিলেবল টার্মটা আগে আমাদের ক্লিয়ার হতে হবে। সেই ছোট্টবেলায় কেজি বা প্লেতে পড়ার সময় বা ক্লাস 1-এ পড়ার সময় আমরা পড়েছিলাম সিলেবল হচ্ছে 4 প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। তাহলে মনোসিলেবল কি? যে শব্দটা একবারে উচ্চারণ করা যায় সেটাকে বলা হয় মনোসিলেবল। যেটাকে দুইবারে উচ্চারণ করতে হয় সেটা ডাইসিলেবল। যেটা তিনবারে উচ্চারণ করতে হয় সেটা ট্রাইসিলেবল। পলিসিলেবল কি? তিনের অধিক বা 5, 6, 7, 8 যতবারই নিয়ে উচ্চারণ করতে হয় সেটাকে বলা হয় পলিসিলেবল। তো মনোসিলেবল যেমন এই যে আমাদের পেন, কাউ, বুঝতেছি, এগুলো হচ্ছে মনোসিলেবল। যেগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারতেছি সেগুলোকে মনোসিলেবল বলবো। ক্লিয়ার হয়েছে আপু? যেমন আমি যদি একটা ওয়ার্ড বলি, এইটা ওয়ার্ডটাই খেয়াল করেন, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আপনি চাইলেও একবারে উচ্চারণ করতে পারবেন না, আপনাকে থেমে থেমে উচ্চারণ করতে হবে। ইন্ট্রোডাকশন তিনবারে উচ্চারণ করতে হচ্ছে, তার মানে আমরা এখানে ট্রাই সিলেবল পাচ্ছি। তাহলে আমাদের কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা লাইনের মধ্যে 10টা করে মনোসিলেবল থাকতে হবে। তাহলে মনোসিলেবল আমরা কিভাবে করব? ওয়ার্ড গুলোকে ভাগ করে নিব। ইন্ট্রো একটা করব, ডাক একটা করব, শন একটা করব। এইভাবে ভাগ করে নিলে, নেওয়ার পরে আমাদের যদি পুরো লাইনটাতে 10টা মনোসিলেবল আসে তাহলে আমরা সেটাকে বলতে পারবো পেন্টামিটার। কিভাবে? 10টা মনোসিলেবল থেকে এইভাবে আসলো। এখন একটা সূত্র বলতে পারেন বা রুলস বলতে পারেন, সেটা হচ্ছে যে দুইটা মনোসিলেবল নিয়ে, দুইটা মনোসিলেবল নিয়ে 1 মিটার হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে দুই মনোসিলেবল মিলে 1 মিটার হবে। তাহলে এখানে 10টা মনোসিলেবল থাকলে কত মিটার পাওয়া যাবে? 5 মিটার পাবো। আচ্ছা, আমি এখন একজনকে জিজ্ঞেস করব এবং ওনার কাছ থেকে জানতে চাবো যে কিভাবে আমরা 5 মিটার পাচ্ছি। জিজ্ঞেস করবো? জি ভাইয়া, করেন। যদি কারো সমস্যা থাকে, না বুঝে থাকেন, এখন বলতে পারেন যে ভাই আমি বুঝিনি। যদি না থাকে তাহলে আমি জিজ্ঞেস করবো। সবাই রেডি? জি ভাইয়া, জি ভাইয়া। রেডি। ওকে, এখন বলবেন হচ্ছে সুমা ঘোষ। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া। একটু বলেন, আমরা যে আইএমপিক পেন্টামিটার বললাম, পেন্টামিটার বিষয়টা কিভাবে বের করব? এটা হচ্ছে এক লাইনের মধ্যে 10টা সিলেবল থাকবে। কোন সিলেবল? মনোসিলেবল। মনোসিলেবল। তারপর তারপর হচ্ছে আনস্ট্রেস, স্ট্রেস, এভাবে ভাগ করতে হবে। তারপর বলেন। এইটুকুই মনে আছে তো। ভুলে গেলে হবে? ফাইনাল পরীক্ষার পরেও এই বেসিক জিনিসগুলো 4th ইয়ার পর্যন্ত কাজে লাগবে। 3rd ইয়ারে গিয়ে লিঙ্গুইস্টিক নামে একটা সাবজেক্ট পাবেন, সেখানে স্ট্রেস আনস্ট্রেস নিয়ে বিশদ আলোচনা আছে। ঠিক আছে, এগুলো যদি ভুলে যান আফসোস করবেন। খেয়াল করে দেখেন, বাস্তব রিয়েল অভিজ্ঞতা থেকে খেয়াল করেন। দেখেন, শেল এটা কি মনোসিলেবল নাকি ডাইসিলেবল? মনোসিলেবল। মনোসিলেবল। আচ্ছা, মনো। উপমা হ শুনতে পাচ্ছেন? আমি যেটা বলতেছি, শেল একটা আমরা মনোসিলেবল পাইলাম, আই একটা মনোসিলেবল পাইলাম, তাহলে এই দুইটাকে ভাগ করে দিলাম।
এরপরে আমাদের যে শব্দটা বা যে ওয়ার্ডটা আছে সেটা একটু বলেন তো কি আছে? কম্পেয়ার। এটা কম্পেয়ার। হচ্ছে ডাইসিলেবল। বলে ডাইসিলেবল। ডাইসিলেবল। কে বললো? উনি বলেন। ডাইসিলেবল। জি ভাইয়া। উপমা হোক, আপনি বলেন। তাহলে আমরা এখানে ডাইসিলেবল যদি থাকে আমরা এটাকে কি করতে পারি? এটাকে ভাগ করতে পারি স্টেজ কিভাবে? আর আনস্টেজে। কিভাবে? কম কম একটা হুম। শব্দ আর পেয়ার একটা শব্দ, এই দুইটা মিলে একটা শব্দ। ঠিক ডাইসিলেবল। আছে, আপনার কথাটা ঠিক আছে যে আনস্ট্রেস স্ট্রেসে ভাগ করতে পারি, কিন্তু আমরা ভাগ করার আগে কখনোই বুঝতে পারবো না যে আনস্ট্রেস নাকি স্ট্রেস। এই জন্য আমাদের কথাটা এভাবে বলতে হবে যে এই ডাইসিলেবলে আছে, আমাদের প্রত্যেকটা মনোসিলেবলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এভাবে ভাগ করব। জি এই যে ভাইয়া। কম পেয়ার, এই যে ভাগ করলাম, শেল আই কম্পেয়ার, তাহলে দুইটা মিলে আমরা আবার ভাগ করে দিলাম। এরপরে কি আছে? দি। দি কোন সিলেবল? মনোসিলেবল। মনোসিলেবল। তারপরে টু। এটাও মনোসিলেবল। মনোসিলেবল। আচ্ছা, অনেকে বের হয়ে যাচ্ছেন কেন? ভালো লাগতেছে না? বিরক্ত লাগে? জি না ভাইয়া, না। না, অনেকে বের হয়ে চলে যাচ্ছে, না ভাইয়া। অনেকজনকে বের হয়ে যেতে দেখলাম। ক্লাসের এখনো কিছুই শুরু হয়নি, এগুলো অলরেডি আপনারা জানেন, অনেকেই জানেন। খেয়াল করে দেখেন আমি কি করেছি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সাম মার্কস ডে। এই যে এখানে যদি খেয়াল করে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই যে 10টা মনোসিলেবলে ভাগ করলাম, এই 10টা মনোসিলেবল ভাগ করার পর আমরা কি করব? দুইটা করে মনোসিলেবল এক জায়গায় করব। পেয়ার দি টু আসাম। তাহলে আমরা এখানে কয়টা মিটার পাইলাম? 5টা। কারণ কি? 5টা দুইটা করে মিটার। মনোসিলেবল নিয়ে 1 মিটার হয়, তাহলে 2 মিটার আমরা 5 মিটার বলে থাকি। যদি আমরা 6টা মিটার পাইতাম তাহলে সেটাকে বলতাম হেক্সামিটার। যদি 4টা পাইতাম তাহলে বলতাম টেট্রামিটার। যদি 3টা পাইতাম তাহলে সেটাকে বলতাম ট্রাইমিটার। আমরা কি এগুলো জানি? জি ভাইয়া। জি ভাইয়া। জি যারা জানি না ভাইয়া। তারা বলেন। যারা জানে না তাদের কি ক্লিয়ার হইছে? যারা নতুন ক্লাস করতেছেন কথা বলেন। জি ভাইয়া। ওকে, তাহলে এরপরে ভাইয়া আরেকবার বলেন। হ্যাঁ, এই জিনিসটা ভালো লাগছে যে আমাদের প্রথম কাজটা কি, এইখানে দেখেন ওয়ার্ড আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। কিন্তু আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে মনোসিলেবলে নিয়ে আসতে হবে। যদি মনোসিলেবলে থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি না থাকে তাহলে সেটাকে ভেঙে ভেঙে মনোসিলেবল করতে হবে। তাহলে শেল, আমরা এটাকে একবারে উচ্চারণ করতে পারতেছি, এজন্য এটা মনোসিলেবল রেখে দিছি, আই মনোসিলেবল রেখে দিলাম। কম্পেয়ার, আমাদের উচ্চারণ করতে কম্পেয়ার থামতে হচ্ছে, দুইবারে উচ্চারণ করতে হচ্ছে, তাহলে কম্পেয়ার দুইটা মনোসিলেবল করে নিছি। ঠিক আছে? আচ্ছা, কে যেন জিজ্ঞেস করলো আরেকবার? জি ভাইয়া, আমি বলেছিলাম। আপনার আপনার নাম নাম কি আছে বলেন, নামই তো বুঝতে পারি না। মাসুকা মিম দেওয়া আছে। আচ্ছা, মাসুদ আমিন, আপনার নাম এটা? জি ভাইয়া। ওকে, তো দেখেন নিমব্বু কম্পেয়ার, এরপরে দেখেন দি টু, এখানে আমাদের আলাদা করে দেখেন এটা কিন্তু মনোসিলেবল আছেই অলরেডি, তাহলে ভাগ করার কিছু নেই, দি আর টু লিখে দিলাম। এরপর কি হবে? আ সামার্স ডে, এখানে 3টা আছে এবং আমরা যদি সামার্স উচ্চারণ করি একবারে উচ্চারণ করা সম্ভব হয় না, সামার্স হচ্ছে, সামার্স হচ্ছে, তাহলে এই যে এ এবং সাম মিলে একটা করেছি, মার্স এবং ডে মিলে আরেকটা করলাম। আমরা যদি এই লাইনগুলোকে না রাখি তারপরও খেয়াল করে দেখেন আমাদের কাজটা হবে এরকম প্রথমত। তাহলে এখন দেখব কয়টা
মনোসিলেবল হলো 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা মনোসিলেবল হয়েছে। তাহলে 10টা মনোসিলেবল থাকলে আমি বলেছিলাম দুইটা মনোসিলেবল মিলে 1 মিটার হয়। এটা হচ্ছে সূত্র। দুইটা মনোসিলেবল মিলে 1 মিটার হবে, সহজ বাংলা ভাষা। তো দুইটা মনোসিলেবল মিলে যদি 1 মিটার হয় তাহলে 1 2 দুইটা মিলে 1 মিটার ভাগ করে দিলাম, 1 2 দুইটা মিলে 1 মিটার ভাগ করে দিলাম, 1 2 আবার ভাগ করলাম, 1 2 ভাগ করে দিলাম। তাহলে এবার আমরা দেখব কয়টা মিটার পেয়েছি। 1 2 3 4 5 কয়টা? 5টা। তো এই 5 মিটারকে লেখা হয়, ঠিক আছে। যদি আমরা এখানে 5 না পাই 4 মিটার পাইতাম তাহলে এটাকে লিখতাম টেট্রামিটার, ঠিক আছে। যদি আমরা 3টা মিটার পাইতাম তাহলে লিখতাম ট্রাইমিটার। কথা বুঝেছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। মিমাপু বুঝেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এখন এরপরে আমাদের কাজ হচ্ছে আইএমবিক বের করা। তো আমি আগেই বলি, সনেট যেহেতু, সনেটের প্রত্যেকটা কবিতার মধ্যে আইএমবিক হবে। আইএমবিক জিনিসটা কি? একটা হচ্ছে আনস্ট্রেস প্লাস স্ট্রেস। আনস্ট্রেস প্লাস স্ট্রেস। যদি আমরা এইরকম পাই তাহলে সেটাকে আইএম বলবো, আইএমবিক। এখন আনস্ট্রেস জিনিসটা কি, স্ট্রেস ব্যাপারটা কি? স্ট্রেস অর্থ হচ্ছে জোর প্রদান করা, জোর দেওয়া। স্ট্রেস অর্থ জোর প্রদান করা। তাহলে যখন আমাদের উচ্চারণ করি, উচ্চারণের ব্যাপার এখানে, যখন শেল আর আই, এই জিনিসটা খেয়াল করব, দুইটা ওয়ার্ডের মধ্যে উচ্চারণ করে দেখব যে ওয়ার্ডটা উচ্চারণ করতে অনেক সময় লাগতেছে বা শক্তি দিতে হচ্ছে বা জোর খাচ্ছে বা শ্বাস প্রশ্বাস দীর্ঘ হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? স্ট্রেস বলবো। কথাগুলো বুঝেছেন? জি ভাইয়া। যেটা বেশি বেশি লাগবে, বেশি বেশি লাগবে সবকিছু, সেটাকে আমরা স্ট্রেস বলবো, আর যেটা লাগবে না সেটাকে আনস্ট্রেস বলবো। তাহলে এখন উচ্চারণ ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল করবেন। আমাদের উচ্চারণ, একটা ওয়ার্ড বা একটা শব্দের উচ্চারণের জন্য জোর প্রদান করে কে? ভাওয়েল নাকি কনসোনেন্ট? ভাওয়েল। যদি ভাওয়েল প্রদান করে তাহলে আমরা আগে ভাওয়েল গুলো খেয়াল করব। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে আই। এই যে এ আর আই, এই দুইটার মধ্যে যুদ্ধ লাগাই দেন, কে আনস্ট্রেস কে স্ট্রেস, কাকে উচ্চারণ করতে শক্তি বেশি লাগে, কাকে কম লাগে বলেন? শিয়ালটা উচ্চারণ করতে গেলে জোর দেওয়া লাগছে বেশি। ওই যে বললাম, আমি উল্লেখ করে আই দিলাম, বেশি এ কম। মিউট করে। সর্বপ্রথম শেল কম। দেখেন, আই সর্বপ্রথম বেশি স্ট্রেস। আমাকে বলতে দেন একটু চোখ। সর্বপ্রথম আপনাদের খেয়াল করতে হবে, যেহেতু উচ্চারণের ব্যাপার, এখানে ভাওয়েলটাই কাজ করবে শুধুমাত্র। যদি আপনি ভাওয়েল দিয়ে বুঝতে না পারেন তাহলে আপনাকে তখন পুরো শব্দটা উচ্চারণ করে দেখতে হবে। তাহলে সর্বপ্রথম উচ্চারণ করবেন এ আর আই, এই দুইটাকে আলাদা করে উচ্চারণ করে দেখেন। একবার উচ্চারণ করেন এ, আরেকবার উচ্চারণ করেন আই। এবার খেয়াল করেন কোনটা উচ্চারণ করতে মুখ থেকে বাতাস বের হচ্ছে, কোনটা উচ্চারণ করতে দীর্ঘ সময় ধরে উচ্চারণ করা যায়, কোনটা উচ্চারণ করতে আমাদের অনেক বেশি সময় লাগে, বলেন? আই। আই বেশি লাগে আর একটু কম। সবাই কি একমত যে আই বেশি সময় লাগতে? কেউ হ্যাঁ দ্বিমত? ভাইয়া। ভাইয়া এখানে যদি আমরা শ্যালের সঙ্গে আইয়ের যাই তাহলে তো শ্যালের এর বেশি টান লাগতেছে। শ্যাল আই শেল পুরাটা উচ্চারণ করলে শেল বেশি লাগতেছে, আর আই এ উচ্চারণ শুধু করতে গেলে উচ্চারণ মুখ করলে দিয়ে বাতাস বের ওয়েট ওয়েট ওয়েট, হুমায়রা আপু, হচ্ছে। আপনি শেল উচ্চারণ করবেন তখন কি এইভাবে উচ্চারণ করেন, শেল এভাবে করেন নাকি শেল কিভাবে করেন? শ্যাল। শেল।
আপনি যখন চিন্তা করতেছেন তখন এইভাবে বলতেছেন কেন শ্যাল, এটা বেশি সময় লাগতেছে। নো, রং। উচ্চারণ করবেন যেটা যেভাবে উচ্চারণ করেন সেভাবে শ্যাল। আর আই উচ্চারণ করে দেখেন, আই বড় করে একটা হা করতেছেন, কতটা বাতাস বেরোচ্ছে। এবং একটা ব্যাপার হচ্ছে আই অনেক সময় ধরে উচ্চারণ করা যায়, ঠিক আছে। এখানে খেয়াল করলে দুই দিক থেকেই এ আর আই দুই দিক থেকে যদি চিন্তা করেন, আমরা দুই দিক থেকে আই কে স্ট্রেস সিলাবল বলতে পারবো। সবাই কি আমার সাথে একমত? জি জি ভাইয়া। ভাইয়া। যদি একমত থাকেন তাহলে এবার আরেকটা বিষয় জেনে নেন, যেটাকে আমরা স্ট্রেস সিলাবল বলবো সেটাকে আমরা রেপের মতো করে মার্ক করব। আর যেটাকে আনস্ট্রেস বলবো সেটাকে বাঁকা চাপ, অনেকটা ভি বা অনেকটা ইউ এর মতো করে মার্কিং করব। এবং মার্কিংটা কোথায় হবে? নির্দিষ্ট ভাওয়েলের উপরে, যে ভাওয়েলটা উচ্চারণ করতে আমাদের কি লাগছে, জোর প্রদান করা হচ্ছে, শক্তি বেশি লাগছে, জোর ব্রিফ। বেশি। সেটার মধ্যে। কথা বুঝেছেন তাহলে? জি ভাইয়া। এবং এবার যদি খেয়াল করেন পরের ব্যাপারটা, কম পেয়ার। এখানে খেয়াল করেন, কমের এখানে ভাওয়েল হচ্ছে ও, পেয়ারের এখানে ভাওয়েল আছে এ আর ই। এখন আপনাকে খেয়াল করতে হবে পেয়ার উচ্চারণ করার ক্ষেত্রে কোন ভাওয়েলটা বেশি কাজ করতেছে, এ নাকি ই। আগে এটা চিন্তা করতে হবে। এ এ এ, তাহলে আমাদের ই নিয়ে কাজ নাই। এ চিন্তা করতে হবে ও আর এ, এই দুটার মধ্যে স্ট্রেস কোনটা, আনস্ট্রেস কোনটা। যদি আপনি শুধুমাত্র ভাওয়েল গুলো দিয়ে চিহ্নিত করতে না পারেন, তখন আপনি পুরো শব্দটা নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। তাহলে এখানে কম বলেন, হচ্ছে stress কোনটা, আনস্ট্রেস আর unstress? পেয়ার হচ্ছে জি বলেন উপমা আপু। কম হচ্ছে আনস্ট্রেস, আর পেয়ার হচ্ছে স্ট্রেস। এর এখানে হবে স্ট্রেস। তাহলে আমরা যদি খেয়াল করি, আমি বলি আমার সাথে একমত না হলে জি হয়েছে। কম পেয়ার, এখানে হচ্ছে ও বা কম, মানুষটাই কম হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পেয়ার, যেখানে প্রেম মহব্বত আছে নাকি, এটা ভুল, এরকম না, আমি জাস্ট এমনি বললাম পেয়ার। তো এখানে যদি খেয়াল করে দেখেন, পেয়ারটা উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগবে, পেয়ার কম, একবারে উচ্চারণ করা যায় কম। তাহলে এটা হবে ইউ এর মতো, আর এখানে এর উপরে হবে রেপের মতো। সবাই কি বুঝেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। না বুঝলে বলবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না, শুধু চুপচাপ বসে থাকবেন। লাস্ট কয়েক বছর ধরে এটাকে একদিক থেকে স্ক্যানেশন বা স্ক্যানও বলা হয়। এই প্রশ্নটা রিডিং স্কিলে আসে। লাস্ট 3 বছর ধরে প্রত্যেক বছর স্ক্যান দা পোয়েম আসছে। এবারও আপনাদের আসতে পারে, যদি আসে অন্তত যেন জানা থাকে, ঠিক আছে। এরপরে যদি খেয়াল করেন ডি জি টু, ডি এবং টু এর মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আমরা দেখব ডি, অর্থাৎ পরের যে ইটা আছে এটার উপরে চিহ্নটা হবে, আর এখানে টু এটার উপরে চিহ্ন হবে। এখন যদি খেয়াল করেন স্ট্রেস আনস্ট্রেস কোনটা কি হবে বলেন, কি ভাইয়া? কোনটা স্ট্রেস কোনটা বুঝি আনস্ট্রেস? নাই, আর একবার বলেন। ও আচ্ছা, টু হচ্ছে টু হচ্ছে স্ট্রেস আর হচ্ছে স্ট্রেস আর টু হচ্ছে আনস্ট্রেস। এখানে ডি হচ্ছে আনস্ট্রেস, আর ডি টু হচ্ছে হচ্ছে আনস্ট্রেস। স্ট্রেস। এরপরেটাও যদি খেয়াল করেন, এ হবে আনস্ট্রেস আর সাম হবে স্ট্রেস। মার্স এর এখানে ই হবে, এই মার্স হবে আনস্ট্রেস, আর ডে এর এখানে এটার উপরে চিহ্ন হবে স্ট্রেস। এভাবে পুরো কবিতাটা যদি আমরা লাইনগুলো ভেঙে ভেঙে চিন্তা করি, তাহলে 14টা লাইন ভাঙলে আমরা এরকম 10টা করে মনোসিলেবল পাবো, এবং প্রত্যেকটা মনোসিলেবলের চিহ্নগুলো এরকম থাকবে একই। এটাকে বলা হয় আনস্ট্রেস প্লাস স্ট্রেস। যদি আনস্ট্রেস প্লাস স্ট্রেস হয় তাহলে সেটাকে আমরা বলবো আইএমবি। যেহেতু 10টা মনোসিলেবল, 10টা মনোসিলেবলে আমাদের 5টা মিটার হবে, তাহলে আমরা এখানে বলতে পারি আইএমবি পেন্টামিটার। জি ভাইয়া। আইএমবিক পেন্টামিটার। ভাইয়া জি
ভাই ওই দিয়ে ওখানে শেষের আনস্ট্রেস কেন হলো, মাঝেরটা কেন হলো না? মানে মার্স কেন হইলো না? না ওই যে দি ও ইজ এখানে এখানে উচ্চারণ কম্পেয়ার। করে দেখেন ডি আর টু প্রায় অনেকটা কাছাকাছি মনে হবে, কিন্তু আপনি যদি নিখুঁত ভাবে চিন্তা করেন তাহলে টুটাই হচ্ছে জোর বেশি লাগবে, সময় বেশি লাগবে, অনেক সময় নিয়ে তাকে উচ্চারণ করা যাবে। যেমন দি আপনি সারাদিন ধরে বলতে পারবেন, টু ও আপনি সারা সময় ধরে বলতে পারবেন, কিন্তু দি যখন বলবেন তখন আপনাকে মুখটাকে চিকন করে দাঁতগুলোকে চেপে ধরে ধরার মতো করে বলতে হবে দি, এবং জিভের অগ্রভাগ বের হয়ে আসবে। এগুলো হচ্ছে লিঙ্গুইস্টিক এর অনেক ব্যাপার আছে। আর যখন টু উচ্চারণ করবেন, টু মুখটা আপনার ছোট হলেও গোল হয়ে থাকবে, যেদিক দিয়ে বাতাসটা বের হয়ে আসতেছে। আর যখন দি উচ্চারণ করবেন তখন জিহ্বার অগ্রভাগ দাঁতের এখানে এসে লেগে বাতাসটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বাতাসটা আপনার দি এর ক্ষেত্রে কম বের হবে, টু এর ক্ষেত্রে বেশি বের হবে। বুঝাইতে পারছি? এখন প্র্যাকটিস করে দেখতে জি পারেন। ভাইয়া। আচ্ছা ওই যে দিয়ে ওখানে ডাবল আছে তো ভাইয়া ভাইয়া কোশ্চেন যেকোনো ছিল কি আছে মাঝখানেরটা কেন এটা আমি আগেও হলো বলেছিলাম, না সেটা এখানেও দেখেন, এখানেও যে ও আগের এবং টাইমে ই দুইটা ভাওয়েল ছিল। কেন আমি দিলাম না? বলেছিলাম যে ভাওয়েলটা উচ্চারণ করতে মানে শক্তি দিচ্ছে তার উপরেই হবে। যখন আপনি দি বলবেন, টিএইচ ই থাকলে কি বলতেন? দি বা দা। আর যখন আপনি টি এইচ ডাবল সরি ভাই ইন্টারাপ্ট করতেছি। একটু শেষ করি জুবাই ভাই। ভাই আমি বলছি যে মাঝের ইতে কেন হইলো না, শেষের ইতে কেন হইলো সেইটা। হ্যাঁ আমি সেটা যাই দিচ্ছিলাম, আপনি যদি শুনেন তাহলে বুঝবেন। আমি বলতেছিলাম এর আগেও যখন আমরা পেয়ারের এখানে দেখলাম দুইটা ভাওয়েল আছে এ এবং ই, তখন আপনাদের এই প্রশ্নটা আসা উচিত ছিল যে ভাই এর উপরে কেন দিলেন, ই এর উপরে কেন দিলেন না। তখন আমি বলে দিছিলাম যে পেয়ার উচ্চারণ করার ক্ষেত্রে যে ভাওয়েলটা কাজে লাগতেছে সেই ভাওয়েলটাকেই চিহ্নিত করতে হবে। পেয়ার ই এর কোনো কাজ পাচ্ছেন এখানে নেই, এই জন্য এর উপরে দেওয়া হয়েছে, কারণ পেয়ার পেয়ার পি এর সাথে এ আছে। আর এখানে যদি খেয়াল করেন টিএইচ ডাবল ই দি। এখন আমি যদি দুইটা বিষয় আপনাদের বলি, একটা হচ্ছে টিএইচ ই, একটা হচ্ছে টিএইচ ডাবল ই, দুইটার মধ্যে পার্থক্য কি? এটা যখন উচ্চারণ করবেন এটা শুধু হবে দি দি, আর এটা যখন উচ্চারণ করবেন সেটা হবে দি, একটু দীর্ঘ হবে। হবে কিনা কথা বলেন? হ্যাঁ জি ভাইয়া। যেহেতু দীর্ঘ হবে, কার জন্য জি ভাই। দীর্ঘ হলো? দীর্ঘটা হলো কার জন্য? আরেকটা এক্সট্রা ই এর শেষের জন্য। শেষের ইয়ের জন্য। আমাদের দীর্ঘ হলো, তাহলে এজন্য এই ইটার উপরে মার্ক করা হয়েছে। এবার ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আবার অনেক সময় আপনারা ভাওয়েল খুঁজে পাবেন না। যখন ভাওয়েল খুঁজে পাবেন না তখন খেয়াল করে দেখবেন যে ভাওয়েল ছাড়া কোনো শব্দ উচ্চারিত হবে না, তাহলে অবশ্যই ভাওয়েল আছে। হয়তো যে পাঁচটা ভাওয়েল এ ই আই ও ইউ, এগুলোর পরিবর্তে আমরা যে সেমি ভাওয়েল বলে নাম জানি ডাব্লিউ আর হচ্ছে ওয়াই, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। যেমন কোন জায়গায় আপনি মাই পেতে পারেন, যদি মাই থাকে তাহলে বলবেন যে এখানে ভাওয়েল তো নাই, তাহলে কার উপরে চিহ্ন দেব? তখন এই ওয়াইটাই ভাওয়েলের মতো কাজ করবে। ক্লিয়ার? জি ভাইয়া। সবার ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া। তাহলে আমাদের 14 লাইন বিশিষ্ট বুঝেছি, আইএমবিক পেন্টামিটার বুঝলাম। আরেকটা আসলো রাইম স্কিম। রাইম স্কিমটা আমরা অনেকেই বুঝে থাকি। আপনারা যদি খেয়াল করেন যে সনেট বই আছে, জি ভাইয়া। যদি পোয়েট্রি একটু পোয়েট্রি বইটা বের করতে পারেন, না থাকলে বোর্ডে লক্ষ্য করেন। আমাদের যে এই কবিতাটা আছে, এই কবিতাটা রাইম স্কিম যখন আমরা বের করব কিভাবে, যারা জানেন তারা তো ভালো, যারা জানেন না মনোযোগ দেন। রাইম স্কিম বের করার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে প্রত্যেকটা লাইনের শেষের যে শব্দটা আছে
সেই শব্দগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের প্রথম লাইনের শেষের শব্দটা কি আছে? ডে, তাই না? জি ভাইয়া। তারপরেটা যদি খেয়াল করি কি আছে? জি ভাইয়া। টেম্পারেট, তারপরেটা আছে টেম্পারেট, তারপরেটা আছে মে, এরপরে কি আছে? ডেট। আমরা এই 4টা লাইন নিয়ে খেয়াল করি। এখন আমরা রাইম স্কিম বের করার জন্য আমি একটু আগে বলেছিলাম প্রত্যেকটা লাইনের শেষ ওয়ার্ড গুলোকে নিয়ে চিন্তা করতে হবে। কি চিন্তা করব? এগুলোর সাউন্ড বা এগুলোর উচ্চারণ করব। উচ্চারণ করে যার সাথে যার মিলবে তার একটা করে নাম দেব। কিভাবে নাম দেয়? যেমন প্রথম যে ওয়ার্ডটা আছে এটার উচ্চারণ করেন তো। যারা জানেন তারা চুপ থাকেন, আপনারা পারবেন আমি জানি। যারা জানেন না একেবারে নতুন তারা একটু উচ্চারণ করেন। নাকি সবাই জানেন রাইম স্কিম কিভাবে বের করতে হয়? আপনারা কি সবাই জানেন রাইম স্কিম কিভাবে বের করে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, যারা জানেন না তারা উচ্চারণ করবেন। এটার উচ্চারণ হচ্ছে ডেই, ডে না ডেই, ঠিক আছে? এরপরে দেখেন টেম্পারেট, টেম্পারেট, তারপরে দেখেন মেই, তারপরে আছে ডেট, টেম্পারেট, ডেট। এখন কথা হচ্ছে একটা পরিবারে যখন সন্তান জন্মগ্রহণ করে তাকে নাম দেওয়া হয়। তা আমাদের কবিতা রাইম স্কিমের ক্ষেত্রে বিষয়টা এরকম, নাম দিতে হবে। তবে এখানে একটা শর্ত বলে দেওয়া হয়, যদি হুবহু দেখতে বা শুনতে উচ্চারণটা একই মনে হয় তাহলে তাদের নামগুলো একই রাখতে হবে। তাহলে সেদিক থেকে যদি চিন্তা করি, দেই যে এটাকে আমরা নাম দেব হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি এই সিকোয়েন্সে। তাহলে এই ডে কে আমরা নাম দিলাম এ। এরপরে দেখেন কি আছে? টেম্পারেট। এই টেম্পারেটের সাথে ডে এর কোনো মিল আছে? জি না ভাইয়া। নেই। না ভাইয়া। তাহলে একটা নতুন নাম দিব বি। যদি মিল থাকতো তাহলে ওই নামটাই দিতাম। এবার দেখেন মেই, এখন আমাদের চিন্তা করতে হবে মেই এর সাথে টেম্পারেট মিল আছে? না ভাইয়া। না। তারপরে আরেকটা দেখবো, আরেকজন সন্তান আছে তার সাথে দেখবো মেই, এ হচ্ছে ডে, ডে আর মেই মিল আছে? জি ভাইয়া। দেখেন ডেই শেষে একটা এই সাউন্ড, মেই শেষে একটা এই সাউন্ড, এই সাউন্ডটার মিল থাকার কারণে তাদের দুইজনের নাম একই হবে। তাহলে এরও নাম হচ্ছে এ। এরপরে দেখেন ডেট, তাহলে মেই আর ডে মিলবে না এটা বুঝেছি। ডেট, ডেটের সাথে অনেকটা টেম্পারেটের মিল আছে কিনা খেয়াল করে দেখেন। টেম্পারেট, ডেট। হ্যাঁ আছে ভাইয়া। শেষে 8, সাউন্ড আছে, যদি থাকে তাহলে এর নাম যদি বি হয় তাহলে এর শেষে 8 মিল। তাহলে আমরা এই 4 লাইনের রাইম স্কিম কি পাইলাম? এ বি বি এ বি এ বি পাইছি? এবি। এবি এবি। হ্যাঁ, এবার পরের 4 লাইন দেখেন। পরের 4 লাইনে কি আছে? শাইনস, শাইনস। তারপরে আমরা দেখব ডিমড, ডি আই এম ই ডি, ডিমড। তারপর যদি খেয়াল করেন দেওয়া আছে ডিক্লাইনস, ডিক্লাইনস। এরপরে আছে আনট্রিমড, আনট্রিমড। আছে এই 4 লাইন তো? জি ভাইয়া। তাহলে এবারে খেয়াল করে দেখেন শাইনস, এই শাইনস এর আগে 4 লাইন ছিল, এই 4 লাইনের কারোর সাথে মিল আছে? না। সবাই একমত? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে যেহেতু মিল নাই তাহলে নতুন নাম দিব সি। এরপরে ডিমড, এই ডিমড এর সাথে আগের 5 লাইনের কারো মিল আছে? না নেই। না। আইরো নতুন নাম দিতে হবে ডি। এবার দেখেন ডিক্লাইনস, এই ডিক্লাইনস এর সাথে কার মিল আছে? শাইনস। তাছাড়া আর কারো মিল আছে কি? না। নাই। ডিক্লাইনস শেষে একটা আইন সাউন্ড আর শাইনস সেখানে একটা আইন সাউন্ড। এরপর দেখেন আনট্রিমড আর উপরে ডিমড, এই দুইটা মিলে যাচ্ছে, বাকিগুলো মিলবে না। তাহলে এটা হবে ডি। তাহলে আমরা এই জায়গায় রাইম স্কিম পাইলাম সিডি সিডি। এরপরে 4 লাইন যদি খেয়াল করেন তাহলে দেওয়া আছে হচ্ছে ফেট,
তারপরে আছে হচ্ছে ওয়েস্ট, এরপরে আছে হচ্ছে শেড, তারপরে আছে হচ্ছে গ্রোয়েস্ট। এই 4 লাইন যদি খেয়াল করেন তাহলে আসবে ই এফ, ই এফ, কারোর সাথে মিল থাকবে না, এটাই লাস্ট এখানে মিল পাবেন। তাহলে এখানে আসবে রাইম স্কিম ই এফ, ই এফ। একটু খেয়াল করেন, বুঝতে পারতেছেন? বুঝেছেন এই 4 লাইন? জি ভাইয়া। না ভাইয়া। জি ভাইয়া। সবাই বুঝতে পারছেন? ইয়েস জি ভাইয়া। ওকে, তাহলে দেখেন 4 নো। 8 ইয়েস। Yes. কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। নেই? ওকে, তাহলে 4 8 12 12 লাইন হলো। কবিতার লাইন আছে 14টা, আরো 2টা লাইন আছে। সেই 2টা লাইন যদি খেয়াল করেন, আছে হচ্ছে লাস্ট 2টা লাইন সি আর আছে হচ্ছে ডি। আছে না এরকম? জি ভাইয়া। তাহলে এই সি আর ডি এর সাথে 12 লাইনের কারো মিল আছে? জি না ভাইয়া। না নেই। তাহলে এর পরে কি আসবে? ই এফ জি আসবে। তাহলে এর নাম হলো জি। ডি এর সাথে আবার সি এর মিল আছে, তাহলে এর নাম হলো জি। তাহলে আমরা পুরো রাইম স্কিমটা যদি খেয়াল করি, আমরা কি পাচ্ছি? এ বি সি ডি ই এফ জি জি। এই যে পুরো রাইম স্কিম 14 লাইনের। জি জি। বুঝেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তৈরি করা শিখেছেন সবার? কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ভাইয়া হচ্ছে এটা তো আমরা সনেট 18 এর করলাম, এটার ব্যাপার আলাদা। হচ্ছে মনে করেন যে যে টু ওটাম যে পয়েন্টটা আছে না, ওটার প্রথম কতগুলা মানে অনেকগুলা লাইন হওয়ার পরে মনে করেন ওই ইয়াটা কোয়ার্টেনটা শেষ, ওই স্ট্যান্ডারটা অনেকগুলা লাইন নিয়ে ওইটা শেষ হওয়ার পরে আবার অনেকগুলা লাইন নিয়ে স্ট্যান্ডার একটা শুরু হয়েছে। তো তখন কি রাইম স্কিম কি এরকম একই থাকবে, মানে ওইভাবে ধরবো? না, ব্যাপারটা হচ্ছে আমি যে সিস্টেমটা দেখলাম আমরা এখন, এটা হচ্ছে শুধু সনেটের জন্য, ঠিক আছে? এবং হ্যাঁ যখন আমরা হ্যাঁ সনেটের হ্যাঁ। বাইরে চলে না যাব, হচ্ছে যখন আমরা সনেটের বাইরে চলে যাব, তখন আমাদের চিন্তা করতে হবে স্ট্যাঞ্জা ওয়াইজ। একটা স্ট্যাঞ্জা রাইম স্কিম বের করব, সেটা এখানে শেষ। আর একটা স্ট্যাঞ্জা যাব, সেটা যদি 4 লাইনের হয় তাহলে পুরো তখন কবিতাটা কি বলেন। তখন কি ভাইয়া মনে করেন যে আমি প্রথম স্ট্যান্ডার্ড যেরকম এবি এবি মানে ওইগুলা লাইনের শেষের ইয়াটার সময় কি পরের স্ট্যান্ডার্ড ওটার মিলটা দেখতে লাগবে, নাকি আমি আলাদা নেম দিতে পারবো? আলাদা নাম দিতে পারবেন, কিন্তু দিন শেষে একই হবে। দেখেন, প্রথম 4 লাইন বুঝলেন যে বের হইছে এবি এবি, পরের 4 লাইনে বের হইলো সিডি সিডি, ঠিক আছে? জি এরকমই তো হয়। এরপরে আপনার হিসেবে বের হইলো ইএফ ইএফ, কিন্তু দিন শেষে আপনি যখন রাইম স্কিম লিখবেন তখন এটা লেখা হয় এবি এবি। এটাকে বলা হয় আচ্ছা রেগুলার ভাইয়া, রাইম। বুঝতে পারছি। এটা রেগুলার রাইম কারণ প্যাটার্ন সেম। এরপরে বি, এরপরে বি, সির পরে ডি, সির পরে ডি, অর্থাৎ আপনি সিডি সিডি না লিখে চাইলে আপনি এখানে এবি এবি লিখতে পারবেন। কথা বুঝেছেন? জি ভাইয়া। তো এই জন্য তখন পুরো কবিতার স্কিম এবি এবি হয়ে যায়, এটাকে তখন বলা হয় রেগুলার রাইম। কথা বুঝেছেন? আচ্ছা, ওইদিকে পরে যাই, আমরা আগে মনোযোগ দিই। এবার সনেট হচ্ছে মূলত 2 ধরনের। একটা হচ্ছে প্যাটারসন সনেট। ভাইয়া 3 ধরনের না? আমি বলছি কি, সনেট মূলত, সনেটের কোনো প্রকারভেদ পাবেন না। সনেট 3 ধরনের বলাও যাবে না। মিল্টনিক সনেট আছে, স্পেন্সেরিয়ান সনেট আছে, কার্টাল সনেট আছে। সনেটের প্রকারভেদ আরো অনেক অজানা লেখকের সনেট আছে। সনেটের কোনো প্রকারভেদ নাই। যে 2টা সনেটকে ভিত্তি করে তাহলে দুটো সনেট, আমার কথা শেষ করতে, কথাগুলো শেষ করতে, যে 2টা সনেটকে ভিত্তি করে সনেট লেখা হয়েছে, সনেটগুলো, সেই 2টা সনেটকে মূলত আমরা আজকে জানবো, ঠিক আছে? জি ভাইয়া। প্যাটারসন সনেট, এটার অপর নাম হচ্ছে ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেট।
এখন আমাদের এখানে একটা ব্যাপার আছে, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সনেটের জনক কে? পেত্রাক। সনেটের জনক পেট্রাক। জানি না আমরা? জি ভাই। জি ভাই এটাই জানি। না, অনেকেই চুপচাপ হতাশ, কি হলো এটা, কি আসলো? পেত্রাক আবার কি? আমাদের ইংলিশ সনেটের জনক পেত্রাক। যদি না জেনে থাকেন তাহলে জেনে নেন। বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ আপনারা যখন পড়েছিলেন তখনই পড়ে এসেছিলেন ইংরেজি সনেটের জনক হচ্ছে পেত্রাক। যদি ভুলে গেছেন তাহলে মাথার মধ্যে বাড়ি দেন, আর কিছু করার নেই। দেখেন, সেই পেত্রাক ইতালিতে বসবাস করতো বা ইতালির একজন কবি ছিল, তার নাম অনুসারে পেত্রাকান সনেট হয়েছে। এখন সনেট, এই সনেট এটা হচ্ছে একটা ইংলিশ শব্দ। এটা কোথা থেকে আসলো? এটা এসেছে ইটালিয়ান শব্দ, ইটালিয়ান ওয়ার্ড সনেটো। সনেটো বানানটা ঠিক আছে? সনেটো, এই ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে এসেছে। এবং এই সনেটোর অর্থ কি? এটার মিনিং শর্ট সং। ভাইয়া শর্ট সং বা লিটল সং হবে? হ্যাঁ, শর্ট সং বা লিটল সং। লিটল সং, কথা বুঝেছেন? এগুলো নোটের মধ্যে সবই দেওয়া আছে। সনেট শব্দটা এসেছে ইটালিয়ান শব্দ সনেটো থেকে। সনেটোর অর্থ হচ্ছে শর্ট সং বা লিটল সং, অর্থাৎ সনেটের অর্থ হচ্ছে শর্ট সং বা লিটল সং। ক্লিয়ার সবার? জি ভাইয়া। যদি প্রশ্ন জি আসে, ভাইয়া। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ সনেট? পেট্রাক। ওকে, ইংলিশ সনেট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। কি কয়, আমি কি বলছি? হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ সনেট? ভাইয়া উইলিয়াম শেক্সপিয়ার। আর যদি বলা হয় হু ইজ দ্য ফাদার অফ সনেট? পেট্রাক। তখন পেট্রাক হবে। ক্লিয়ার হয়েছে প্রশ্ন দুইটা? জি ভাইয়া। আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, যেটাকে বলা হয় ইংলিশ সনেট। ইংলিশ সনেট একটু মনোযোগ দেন, দ্রুত করব। পেট্রাসন সনেটের মধ্যে তিনটা ভাগ আছে, শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে তিনটা ভাগ আছে। নোটটার মধ্যে সুন্দর করে লেখা আছে, আমি জাস্ট একটু বলে নেই। এটার মধ্যে প্রথম যে জিনিসটা জানবো, একটা হচ্ছে অক্টেট, আর একটা হচ্ছে সিস্টেট। অক্টেট মানে 8 সনেট পাই, তাহলে এখানে দুইটা ভাগ পাবো, স্ট্যান্ডা যাব। এখন 8 লাইনের একটা হবে 6 লাইনের স্ট্যান্ডা। 8 লাইনেরটাকে অক্টেট বলা হয়, 6 লাইনেরটাকে সিস্টেট বলা হয়। এবং এই পেট্রাসন সনেটের রাইম স্কিম, আমরা একটু আগে একটা রাইম স্কিম বের করেছি না? জি ভাইয়া। তো এইবার রাইম স্কিমটা জি মুখস্থ ভাইয়া। করবেন। এই স্কিম হচ্ছে এ বি বি এ। যদি মনে না থাকে তাহলে দুইবার আব্বাকে ডাক দিবেন, তাহলে মনে থাকবে। এটা হচ্ছে প্রথম 8 লাইনের, এবং শেষের 6 লাইনের রাইম স্কিমটা দুই ধরনের হয়। একটা হচ্ছে সিডি সিডি সিডি, এই রকম হইতে পারে, অথবা সিডিই সিডিই, এরকম হবে। মুখস্থ করে ফেলতে হবে, এটা বেসিক জিনিস, এটা সব সময় কাজে লাগবে। তাহলে প্রথম 8 লাইনের রাইম স্কিম হচ্ছে এবিবিএ, আর লাস্ট 6 লাইনের রাইম স্কিম হচ্ছে সিডি 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 অথবা সিডিই সিডিই। ক্লিয়ার সবার? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা সবসময় কাজে লাগবে, এই পেট্রাকান সনেটের মধ্যে অক্টেভ আর সিস্টেটের মধ্যে কি ধরনের লেখা থাকে?
অর্থাৎ এখানে বলা হয় দা অক্টেভ, এই যে অক্টেভ যে আছে অক্টেভের মধ্যে প্রেজেন্ট করে বা লেখা থাকে প্রবলেম অথবা সিচুয়েশন। কিসের কথা বলা হয়েছে? প্রবলেম অথবা সিচুয়েশন, অর্থাৎ এক ধরনের সমস্যার কথা বলা হচ্ছে। আর লাস্ট যে 6 লাইন বা সি স্টেট, এই সি স্টেটের মধ্যে আমরা পাবো হচ্ছে সলিউশন। সলিউশন সমাধান বা সলিউশন। হ্যাঁ, মানে সলভ বলা যায় অথবা হচ্ছে সলিউশন বলা যায়, এবং ফাইনালি আমরা রিসলিউশনও বলতে পারি। ঠিক আছে, কথা বুঝেছেন? তাহলে যারা জানতেন না এগুলো ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। এই হচ্ছে জি ভাইয়া। জি ভাইয়া। তিনটা জিনিস। প্রথম জিনিস হচ্ছে অক্টেভ আর সিস্টেট থাকবে। অক্টেভ কি? 8 লাইনটাকে অক্টেভ বলা হয়, 6 লাইন পর্যন্ত সিস্টেট বলা হয়। অর্থাৎ প্রথম 8 লাইনকে অক্টেভ, লাস্ট 6 লাইনকে সিস্টেট। রাইম স্কিমটা কি হবে? প্রথম 8 লাইনের হবে এবিবিএ এবিবিএ, এবং লাস্ট 6 লাইনের কি হবে? সিডি 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 অথবা সিডিই সিডিই। এই পুরাটার মধ্যে এক ধরনের হবে। আরেকটা জিনিস বলছি, প্রথম 8 লাইনের মধ্যে সমস্যা অথবা সিচুয়েশনের কথা বলা হবে, আর লাস্ট 6 লাইনের মধ্যে সেটার সলিউশন দেওয়া হবে, সেই সমস্যা। ক্লিয়ার পেট্রোসন সনেট? জি ভাইয়া। এবার আসেন জি। জি ভাইয়া। শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট, এই দুইটার মধ্যে যে জিনিসটা পাবো, আমরা যেমন ওখানে অক্টেভ এন্ড পেয়েছি, আমরা এই ইংলিশ সনেট বা তিনটা কোয়াড্রেন্ট ভাইয়া। কোয়াট্রেন পাবো। আমাদের এই কোয়ার্টেনের অর্থ হচ্ছে 4 লাইন বিশিষ্ট স্ট্যাঞ্জা। 4 লাইন স্ট্যাঞ্জা, এরকম আমরা তিনটা কোয়ার্টেন পাবো, আর একটা কাপলেট পাবো, ওয়ান বা সিঙ্গেল কাপলেট, অর্থাৎ 2 লাইন বিশিষ্ট 2 লাইন স্ট্যাঞ্জা। 2 লাইন বিশিষ্ট স্ট্যাঞ্জাটাকে কাপলেট বলা হয়। তাহলে আমরা তিনটা কোয়ার্টেন পাবো, প্রত্যেকটা কোয়ার্টেনে যদি 4 লাইন হয় তাহলে 3 গুণন 4 সমান 12 লাইন, আর ওয়ান কাপলেট, কাপলেট মানে 2 লাইন, তাহলে 1 গুণন 2 ইকুয়াল টু 2, এই যে 14 লাইন। ক্লিয়ার? এবং এই ভাইয়া। জি ভাইয়া। রাইম স্কিম, তাহলে ওইখানে একটা রাইম স্কিম পাইলাম, তাহলে এখানে একটা শেক্সপিয়ার সনেট রাইম স্কিম পাবো, তিনটা কোয়ার্টেন 4 লাইন 4 লাইন করে, তাহলে পাবো এ বি সিডি সিডি ইএফ এ বি সিডি সিডি ইএফ ইএফ। এই যে হচ্ছে তিনটা কোয়ার্টেন, আর একটা কাপলেটের রাইম স্কিম থাকবে জি জি। এটা হচ্ছে আমাদের শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম। তাহলে আপনাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, যে একটু আগে আমরা সনেট 18 কবিতাটা রাইম স্কিম বের করেছিলাম, সেখানে আমরা কি পেয়েছিলাম? এ বি সিডি সিডি ইএফ ইএফ জি জি। তাহলে আমরা এই সনেট 18 কবিতাটাকে যে দুইটা সনেট পড়লাম, কোন সনেটের ক্ষেত্রে বলতে পারি? এটাকে কোন সনেট বলবো? শেক্সপিয়ারিয়ান সনেট অথবা ইংলিশ সনেট। কেন বলবো? ইংলিশ। কারণ আমরা সনেট 18 কবিতাটার যে রাইম স্কিমটা বের করেছি, সেই রাইম স্কিমের সাথে সম্পূর্ণভাবে শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম মিল আছে, এবং সেই কবিতার দুইটা কোয়ার্টেন একটা কাপলেট আছে। ঠিক আছে, মিলছে দুইটা শর্তই। হ্যাঁ মিলছে। কিছু বললেন আপু? মিলেছে না কি বললেন? হ্যাঁ ভাইয়া বলছি মিলে গেছে। আচ্ছা, তাই এরপর 3 নাম্বার একটা ব্যাপার আছে। 3 নাম্বারটা ব্যাপারটা কি? প্রত্যেকটা কোয়ার্টেনে নতুন নতুন আইডিয়া থাকবে। ইচ কোয়ার্টেন ডেভেলপস অ্যান আইডিয়া এন্ড কাপলেট, এই যে কাপলেট আছে, কাপলেটের মধ্যে আমরা মূলত হচ্ছে কনক্লুশন অথবা টুইস্ট দেখতে পাবো।
যেমন সনেট 18 কবিতাটা যখন পড়বো আমরা দেখবো লাস্ট দুইটা লাইনে অমরত্বের কথা বলেছে, অর্থাৎ টুইস্ট বা কনক্লুশন থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই রাইম স্কিমটা মুখস্থ রাখতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, এই দুই জায়গা বা এতক্ষণ পর্যন্ত যা যা আমরা পড়লাম, যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাকে জানান। এই জন্য বলেছিলাম এই বেসিক জিনিসগুলো যদি কেউ চান আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ক্লাসের লিংক, তাহলে মিনিমাম 30-35 জন ছিলেন, 30-35 জনকে মেনশন করা যেত, 30-35টা কমেন্ট হয়ে যেত, কিন্তু আপনারা সেটা করেন না, 6-7টা কমেন্টও নাই। নো প্রবলেম। এখন বলেন, কারো কোনো প্রশ্ন আছে? যারা লাইভে দেখতেছেন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাইতে পারেন। মিটে যারা আছেন বলেন। না ভাইয়া। ওকে, কমেন্ট নাই, কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা পরবর্তী আরো দুইটা বেসিক জিনিস জানবো। এই জিনিসগুলো পরবর্তীতে বারবার আলোচনায় আসবে, তখন কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করব না। একটা হচ্ছে ব্লাঙ্ক ভার্স, আর একটা হচ্ছে ফ্রি ভার্স। একটা হচ্ছে ব্লাঙ্ক ভার্স, একটা হচ্ছে ফ্রি ভার্স। ব্লাঙ্ক মানে কি? ব্লাঙ্ক খালি শূন্য। শূন্য বা খালি। আর ফ্রি মানে কি? মুক্ত। মুক্ত বা খোলা। তাহলে আমাদের কবিতাগুলো, আর ভার্স মানে কি? পদ্য। মুক্ত। ভার্স মানে হচ্ছে পদ্য। তাহলে লাইন। ব্লাঙ্ক ভার্স আর ফ্রি ভার্সের মধ্যে মেইন পার্থক্যটা আমরা যেটা দেখব, ব্লাঙ্ক ভার্স মানে কি? শূন্য। তো শূন্য যখন থাকবে, খালি থাকবে, এই খালি জায়গার মধ্যে একটা জিনিস আমরা পাবো। কি পাবো হুমায়রা আপু? নাই, Unrhymed. হুমায়রা আপু নাই? ভাইয়া আমাকে আছে? ডাকছিলেন ভাইয়া? জি, সেখানে আনরাইম থাকবে। আমরা এতক্ষণ রাইম স্কিম করলাম না? তো এই ব্লাঙ্ক ভার্স যে কবিতাগুলো, সেই কবিতাগুলো আমরা কোনো ধরনের রাইম স্কিম পাবো না। একটা যদি এ হয়, একটা হবে বি, সি, ডি, ই, এফ, এ থেকে জেড পর্যন্ত পাবো, কোনো রাইম স্কিম থাকবে না। এবং এর পাশাপাশি কি থাকবে? আইএমবি পেন্টামিটার থাকবে। পেন্টামিটার। অর্থাৎ কোনো একটা কবিতার মধ্যে যদি আনরাইম থাকে, কোনো ধরনের রাইম স্কিম না থাকে, এবং পাশাপাশি যদি আইএমবি পেন্টামিটার হয়, তাহলে আমরা সেই কবিতাটাকে বলবো ব্লাঙ্ক ভার্স। কথা বুঝেছেন সবাই? হ্যাঁ ভাই। জি ভাইয়া। সবার ক্লিয়ার? জি ভাইয়া। এবং ফ্রি ভার্সটা কি? খোলা, জি ভাইয়া। মুক্ত। অর্থাৎ সবকিছু থেকে সে মুক্ত। এখানে কোনো ধরনের রাইম স্কিমও থাকবে না, নো রাইম নো মিটার। কথা বুঝেছেন? নো রাইম নো মিটার। আবার রাইম লিখছে, কথা ক্লিয়ার? নো রাইম নো মিটার। ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আনরাইমড আর নো রাইমড এর মধ্যে পার্থক্য কি? আনরাইমড আর নো মিটারের মধ্যে কোনো পার্থক্য নেই, একই কথা। নো রাইমড না না নো রাইম একই কথা। আনরাইম রাইম স্কিম নাই, নো রাইম রাইম স্কিম নাই। ঠিক আছে? জি ভাইয়া। ওকে ভাইয়া। ক্লিয়ার? ভাইয়া ব্ল্যাক ভার্স মানে কি কি বললেন আরেকবার বলেন তো? ব্লাঙ্ক ভার্স খালি বা অর্থ শূন্য। বলছিলাম, অর্থটা হচ্ছে কি? শূন্যতা অনুভব করা, ব্লাঙ্ক, খালি জায়গা। ব্লাঙ্ক দা, এই যে আমরা ছোটবেলায় পড়তাম না 9, 10 এ ইন্টারমিডিয়েটে, একটা প্রশ্ন থাকতো, খালি জায়গা থাকতো, সেখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বসাইতে হইতো। Fill in the এরকম gaps. ব্লাঙ্ক অর্থ হচ্ছে সেই কবিতাটার মধ্যে কোনো ধরনের রাইম স্কিম থাকবে না, কিন্তু আইএমবিক পেন্টামিটার থাকবে। অর্থাৎ প্রত্যেকটা লাইনে 10টা করে মনোসিলেবল পাবো, প্রত্যেকটা লাইনের মধ্যে কি থাকবে?
আনস্ট্রেস প্লাস স্ট্রেস থাকবে, ঠিক আছে? জি ভাইয়া। আর ফ্রি ভার্সটা কি? ফ্রি ভার্স সেখানে রাইম স্কিমও থাকবে না, কোনো মিটারও থাকবে না। এগুলো পাবেন, যেমন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, আপনাদের একটা কবিতা আছে, সেই কবিতাটা ফ্রি ভার্সে লেখা, অর্থাৎ সেখানে কোনো রাইম স্কিম নাই, কোনো ধরনের মিটার নাই, কারণ সেটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে, এই জন্য কোনো মিটার বা রাইমের মিল পাওয়া যায়নি। বাংলা কবিতাটা থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করা হয়, এগুলো মিটার জিনিস দেখে ট্রান্সলেট করা হয়নি। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আমি আপনাদের জি আর ভাইয়া। সময় নিব না, কবিতার মধ্যে চলে যাবো। অলরেডি কত হয়েছে? 1 ঘন্টা হয়ে গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আপনারা একটা নোট দেখতে পাচ্ছেন ক্যামেরার পাশাপাশি স্ক্রিনে? এখনো আসে নাই? দেখা যায়? যাদের এখনো আসে নাই তারা জুম বেশি করে আছে, জুমটা কমায় নেন, স্ক্রিনটা ছোট করে নেন, দেখতে পাবেন আশা করি। এবং যারা লাইভে আছেন তারাও দেখতে পাচ্ছেন। আমি জাস্ট একটা বিষয় এটা নিয়ে আসলাম, কারণ এটা হচ্ছে আজকে আপনাদের ক্লাসের নোট, এর পাশাপাশি প্রশ্ন থাকবে। দেখেন, বেসিক ডিসকাশনে পোয়েম এন্ড পোয়েট্রি আলোচনা করেছি, এই যে, কথা হয় না। তারপর সনেট নিয়ে আলোচনা করেছি, সনেটের বেসিক। তারপর হচ্ছে দেয়ার আর টু মেইন টাইপস অফ সনেট, এগুলো আলোচনা করলাম। এরপর ব্ল্যাঙ্ক ভার্স, ফ্রি ভার্স আলোচনা হয়েছে। হ্যাঁ অবশ্যই আমি বলে দিব কি করতে হবে। এরপর দেখেন, এরপরে এই যে ব্ল্যাঙ্ক ভার্স, ফ্রি ভার্স এর পরে এরপরে খেয়াল করেন স্ট্যানজা নেম এখানে দেওয়া আছে। আপনারা অনেকেই এই বিষয়গুলো বোঝেন না, যে এক লাইনের স্ট্যানজার নাম কি, 2 লাইনের স্ট্যানজার নাম কি, 3 লাইনের নাম কি, 4 লাইনের নাম কি, এটা বুঝেন না। এখানে আমি এই জন্য নোটটাতে দিয়ে দিয়েছি, বা এটাই আপনাদের বই হিসেবে পরবর্তীতে বের হবে, সেই বই থেকে আমি প্রথম অংশটুকু এখানে দিয়েছি। সবকিছু আছে, যদি বইটা পাওয়া যায় হাতে সুবিধা হবে। কি মনের মতো পছন্দ হয়েছে নোটটা? আচ্ছা, আরো হবে। এরপরে দেখেন মনোস্টিস, এক লাইনের স্ট্যান্ডাকে বলা হয়। 2 লাইন তো আমরা পড়লাম একটু আগে, কাপলেট বলা হয় 2 লাইনের স্ট্যান্ডাকে। 3 লাইনের স্ট্যান্ডাকে কি বলা হয়? 3 লাইনের স্ট্যান্ডাকে বলা হয় টারসেট। 4 লাইনের স্ট্যান্ডাকে কি বলা হয়? একটু আগে পড়েছিলাম, কোয়াট্রেইন পড়েছিলাম না? তারপর অনেক সময় আমরা 5 লাইনের স্ট্যান্ডা পাবো, সেটাকে বলা হয় কোয়াইন্টেট অথবা কোয়ান্টেট, কোয়াইন্টেট অথবা কোয়াইন্টেট। 6 লাইনের স্ট্যান্ডাকে কি বলা হয়? কি পড়েছিলাম? সেস্টেট। 7 লাইনেরটাকে বলা হয় সেপ্টেট। 8 লাইনেরটাকে বলা হয় অক্টেট। 9 লাইনেরটাকে বলা হয় ননেট। 10 লাইনেরটাকে বলা হবে ডিজেইন। 11 নম্বরটাকে বলা হবে আনডিকেন। 10 নম্বরটাকে বলা হবে ডুওডিকেন। 11 নম্বরটাকে বলা হবে ট্রাইডিকেন। তারপর কি কই, 13 নম্বরটাকে বলা হবে ট্রাইডিকেন। 14 নম্বরটাকে বলা হবে সনেট। এখানে 1 থেকে 14 নম্বর পর্যন্ত লাইন ভিত্তিক নামগুলো দেওয়া আছে। সবাই বুঝেছেন? এরপরে দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, রোহেটরিক্যাল কোশ্চেন। অনেকেই পড়ে ফেলেছেন, অনেকেই পড়েন নাই। রোহেটরিক্যাল কোশ্চেনটা কি, ইংলিশটা পড়ে নেবেন। আর রোহেটরিক্যাল কোশ্চেন ইজ আ কোশ্চেন asked to create a dramatic scene বা dramatic effect or make a point rather than to get an answer। অর্থাৎ সহজ বাংলা ভাষায় যদি বুঝাই দেই, সেটা হচ্ছে কবি কবিতার মধ্যে প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তরের আশা না করে নিজে নিজেই উত্তর দিয়ে দিবে। এটাকেই বলা হয় রোহেটরিক্যাল কোশ্চেন। ক্লিয়ার?
ব্রিফ কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখেন কবিতাটা, আমরা কবিতায় প্রবেশ করতেছি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই কবিতাটার লেখক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। কে লেখক? উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে, এগুলো দেখবেন। তার যেমন প্রথম ড্রামা বা প্রথম প্লে হচ্ছে হেনরি ফাইভ, ঠিক আছে? এবং সে 39টা নাটক লিখেছে, 39টা নাটক। তারপর হচ্ছে 154টা সনেট, 154টা সনেট এবং 2টা লং ন্যারেটিভ পোয়েম লিখেছে। তো আমরা যেহেতু সনেট পড়তেছি এবং আমাদের আজকের টপিকের নাম কি? সনেট 18। তাহলে সনেট 18 বলতে আমরা কি বুঝি? এই জিনিসগুলো আমরা এখানে এখন পাবো। এরপরে দেখেন এই যে অ্যাবাউট, এরপরে আছে কি ইনফরমেশন। হ্যাঁ, কি ইনফরমেশন, কি ইনফরমেশনের মধ্যে কি পাবেন? তার নাম, কত সালে জন্মগ্রহণ করেছে, 1564 সালে, মৃত্যুবরণ করেছে 1616 সালে, এবং সে কোথায় জন্মগ্রহণ করেছিল? স্টার্টফোর্ড আপন এভন, ইংল্যান্ড। ইংল্যান্ডের আপন এভনের স্টার্টফোর্ড নামক জায়গা। প্রফেশন কি ছিল? সে একজন প্লেরাইট মানে ড্রামাটিস্ট, একজন হচ্ছে পোয়েট কবি, একজন অ্যাক্টর অভিনেতা, পাশাপাশি একজন সনেটার। ক্লিয়ার? এবং তার কাজ কি, সে কি ধরনের কাজ করেছে? 39টা প্লে মানে নাটক লিখেছে, 154টা সনেট লিখেছে, 2টা লং ন্যারেটিভ পোয়েম লিখেছে, এই জিনিসগুলো লেখা আছে। এবং তার ফেমাস প্লে, জি বুঝি নাই, লং ন্যারেটিভ পোয়েম, এটাকে একদিক থেকে এপিক পোয়েমের মতো বলা যায়, অর্থাৎ দীর্ঘ অনেক বড় বড় ব্যাখ্যামূলক কবিতা লিখেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর ওনার বিখ্যাত নাটক হ্যামলেট, ম্যাকবেথ, রোমিও জুলিয়েট, অথেলো, আরো এরকম কিছু আছে, এগুলো মনে হয় লেখা আছে, দেখেন নোটের মধ্যে। তারপর ওনার জানরা, কি ধরনের লেখা লিখেছে? তিনি কমেডি লিখেছে, রোমান্টিক কমেডি, তিনি ট্রাজেডি লিখেছে, হিস্টোরি লিখেছে, এই সব জিনিসপত্র নিয়ে কাজ করেছেন। এবং তিনি যে কাজগুলো করেছেন তার কাজগুলোর মধ্যে বিষয়বস্তু বা থিম কি ছিল? লাভ, ভালোবাসা, তারপর অ্যাম্বিশন, তারপরে ছিল হচ্ছে জেলাসি, তারপরে বিট্রয়াল, বিট্রয় বুঝেন, বিশ্বাসঘাতকতা করা, তারপর হচ্ছে ফেট, ভাগ্য, এইসব জিনিস তার লেখার মধ্যে ফুটে উঠত। আছে না এখানে এগুলা? আচ্ছা, এরপর তিনি যে 154টা সনেট লিখেছে, আমি এগুলো আর বোর্ডে লিখলাম না, বোর্ডে লিখলে অনেক সময় লাগবে, যেহেতু নোটে আছে, নোট থেকে বুঝিয়ে দিলাম। 154টা সনেট লিখেছে। 154টা সনেট কিভাবে লিখলো? 1 থেকে 126 নম্বর সনেট সে উৎসর্গ করেছে তার বন্ধুকে। এবং কেন উৎসর্গ করলো? কারণ হচ্ছে 1 থেকে 17 নম্বর যে সনেট আছে, এই 17টা সনেট সে তার বন্ধুকে বিয়ে করার তাড়া দিয়ে সনেট গুলো লিখেছে, অর্থাৎ তাড়াতাড়ি যেন বিয়ে করে, ঠিক আছে? এবং এরপরে বলা হচ্ছে 18 থেকে 126, এটা হচ্ছে তার বন্ধুর সৌন্দর্য নিয়ে তিনি কথা বলেছেন। যেমন সনেট 18, এই কবিতাটা তার বন্ধুর সৌন্দর্য নিয়ে কথা বলা। তাহলে 18 থেকে 126তম সনেট হচ্ছে তার বন্ধুকে নিয়ে লেখা। তাহলে 126 পর্যন্ত সনেটের প্রকারভেদটা বুঝেছেন? এরপরে খেয়াল করেন 127 থেকে 152, 127 থেকে 152তম সনেট গুলো লিখেছেন তিনি দুইজন ব্যক্তিকে নিয়ে, বা বিশেষ করে ডার্ক লেডি, এই টাইপের কাউকে নিয়ে। তাহলে এখানে ডার্ক লেডি বলতে কাকে বোঝানো হয়েছে? তার মিস্ট্রেস, তার উপপত্নী, যার সাথে বিয়ের বাইরেও সম্পর্ক ছিল এমন কারোর সাথে। এবং তিনি এখানে লন্ডন শহরের প্রস্টিটিউট বা পতিতাদের নিয়েও কবিতা লিখেছেন, এই সনেট গুলো লিখেছেন। তাহলে 127 থেকে 152তম সনেট গুলো তিনি ডেডিকেটেড করেছেন ডার্ক লেডি। ডার্ক লেডিদের মধ্যে কারা ছিল? মিস্ট্রেস এন্ড আ লন্ডন প্রস্টিটিউট। ক্লিয়ার? আর আছে বাকি দুইটা সনেট 153 এন্ড 154, এই দুইটা সনেট লিখেছেন কিউপিড, ডেডিকেটেড টু কিউপিড কে উদ্দেশ্য করে। কিউপিড কে? সে হচ্ছে রোমান গড, রোমানদের গড ছিল। কোন গড? সে হচ্ছে লাভ, ডিজায়ার, অ্যাট্রাকশন, এগুলোর দেবতা ছিল। ক্লিয়ার সবার প্রকারভেদটা? আমি চাইলে কিন্তু বোর্ডে লিখে দিতে পারতাম, সময় কম বলে দিলাম না। এরপরে কবিতাটা সম্পর্কে দেওয়া আছে, অ্যাবাউট দ্য পোয়েম, এই কবিতাটা কি সম্পর্কে, কবে পাবলিশ হলো, এই জিনিসগুলো দেওয়া আছে।
এবং এই কথাগুলোকে শর্টকাটে লেখা আছে। লেখক কে? কবিতা উইলিয়াম শেক্সপিয়র। এবং এই কবিতার টাইটেল কি? যখন আপনাকে বলা হবে টাইটেল তখন হবে সনেট 18। যখন আপনাকে বলা হবে সাবটাইটেল, মনে করবেন সাবটাইটেল, তখন বলবেন শ্যাল আই কম্পেয়ার ডে টু আ সামার্স ডে। কি ভালো লাগতেছে? বিরক্ত লাগতেছে ক্লাস করতে? ভালো লাগে? এরপর এই কবিতাটা কবে লেখা হয়েছে? বলা হয় এই কবিতাটা 1593 থেকে 1598, অর্থাৎ 16 সেঞ্চুরি বা 16 দশকে এটা লেখা হয়েছে, 16 শতকে। ঠিক আছে? এবং এটা কবে পাবলিশ করা হয়েছে? আচ্ছা একটা জিনিস আপনারা জিজ্ঞেস করি, আমি একটু আগে বললাম যে এই কবিতাটা লেখা হয়েছে 1593 অথবা 1598 এই সময়টাতে, 1593 থেকে 1598 এই সময়ের মধ্যে। তো আমি একটু পরে বললাম এটাকে 16 সেঞ্চুরি বলা হয়। কেন আমি এটাকে 16 সেঞ্চুরি বললাম? পনেরোশো থেকে 1599 এই সালটাকে 16 সেঞ্চুরি বলতেন। একটা জিনিস মনে রাখবেন, সামনে যদি 15 থাকে তাহলে এর সাথে 1 যোগ করে দিবেন, তাহলে শতক বের হয়ে যাবে। তাহলে আমরা বর্তমানে কত শতকে আছি? এই জন্য বলা হয় একবিংশ শতাব্দী, 21st সেঞ্চুরিতে। বুঝেছেন? এইখানে যেটা থাকবে এর সাথে 1 যোগ করে দিবেন। এগুলো বেসিক জিনিস, এগুলো এইভাবে কেউ আলাদা করে শিখাবে না। আচ্ছা, এরপরে আবার নোটটাতে একটু খেয়াল করেন কি আছে। সাবটাইটেল দেওয়া আছে শ্যাল আই কম্পেয়ার দি, এরপরে রিটেন ডেট, তারপর পাবলিশ ডেট, কত সালে পাবলিশ হয়েছে? 1609 সালে। তার সেই 154টা সনেটের মধ্যে পাবলিশ হয়েছে। এরপরে এই কবিতার মিটার আমরা অলরেডি পড়েছি না, মিটারটা কি? মিটার। এরপরে দেওয়া আছে টোন, টোনটা দেওয়া আছে, আচ্ছা টোনটা আর পরে ক্লিয়ার হবে রিডিং স্কিল ক্লাসে। তারপরে দেখেন জানরা, জানরাটা আমরা এখানে সনেট লেখা আছে, আপনারা চাইলে শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট লিখতে পারেন। ওকে, টোটাল লাইন 14টা। এবং এই কবিতার থিম হচ্ছে সৌন্দর্য, বিউটি, ইমমর্টালিটি, অমরত্ব, এগিং, টাইম, লাভ, পার্মানেন্স অফ ইউথ এন্ড বিউটি। অথবা আপনি চাইলে শুধুমাত্র থিমটা পার্মানেন্স অফ ইউথ এন্ড বিউটি লিখতে পারেন। এটা ব্রিফ কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য সনেট 18? পার্মানেন্স অফ ইউথ এন্ড বিউটি। ঠিক আছে? তাহলে স্ট্যান্জা কয়টা? 4টা, 3টা কোয়ার্টেন, একটা কাপলেট। রাইম স্কিম এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। হ্যাঁ, এরপরে আসেন এখানে কবিতাটা আছে, বই আছে আপনাদের কাছে? যদি বই থাকে তাহলে আমি স্ক্রিনটা অফ করে বোর্ডে আসবো, আর যদি বই না থাকে তাহলে স্ক্রিন দেওয়া থাকবে। ফার্স্ট ইয়ারে যদি বই না কিনেন তাহলে কবে বই কিনবেন বল? আচ্ছা, এখন কবিতাটা একটু মনোযোগ দিবেন, এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই লাইনটা যদি আমরা খেয়াল করি তবে মূলত এই কবিতাটাতে কি ঘটেছে? এই কবিতাটাতে কবিতার বন্ধুর সৌন্দর্যকে মহিমান্বিত করতে চেয়েছে। ঠিক আছে? এবং বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মকালের বা গ্রীষ্মের কোনো একটা দিনের সাথে তুলনা করেছে, এবং পরবর্তীতে কবিতার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের উপরে স্থান দিয়েছেন। তো এখানে শ্যাল আই কম্পেয়ার, কম্পেয়ার মানে কি? তুলনা করা। আর সামার্স ডে, সামার্স ডে অর্থ হচ্ছে গ্রীষ্মের দিন। তবে এখানে এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে যখন কম্পেয়ারের সাথে টু ব্যবহার করা হয়, দেখেন কম্পেয়ার দি টু, অর্থাৎ কম্পেয়ার টু ব্যবহার করা হয়, তখন আমরা বুঝবো যে সমজাতীয় জিনিসের সাথে যদি তুলনা করে, আর একটা হবে অসমজাতীয় জিনিসের সাথে যদি তুলনা করে,
তখন কখন কি বসবে? তাহলে কম্পেয়ার টু আর একটা হচ্ছে কম্পেয়ার উইথ, এই যে দুইটা জিনিস কখন বসবে কোনটা? যদি অসম জিনিসের মধ্যে তুলনা বোঝায় তাহলে হবে কম্পেয়ার টু, অসম। আর যদি সমজাতীয় হয় তাহলে হবে কম্পেয়ার উইথ। ঠিক আছে? তাহলে আমরা এখানে যে জিনিসটা পাবো, এখানে যে ডি আছে, ডি, THEE, ডি মানে কি? হচ্ছে ইউ। এই ডিটা হচ্ছে আর্কাইভ ওয়ার্ড, আর্কাইভ অর্থ হচ্ছে প্রাচীন, প্রাচীন ওয়ার্ড। আর ইউ হচ্ছে ইংলিশ ওয়ার্ড। ঠিক আছে? যেমন আরো আছে THY, THOU। তাহলে এখানে দি, দাই, দাও, ইউ, ইউ, ইউর, এইরকম হবে। কথা বুঝেছেন? তাহলে প্রথম লাইনটা যদি আমরা খেয়াল করি, shall I compare thee to a summer's day, এখানে কি বোঝাচ্ছে? আমি কি তোমাকে গ্রীষ্মের কোনো এক দিনের সাথে তুলনা করব? আমি কি তোমাকে গ্রীষ্মের কোনো এক দিনের সাথে তুলনা করব? দ্বিতীয় লাইন, thou art more lovely and more temperate, এখানে যদি খেয়াল করেন দাও মানে তোমার, মানে ইওর। একটু আগে বলছি না দাও, দাও অর্থ হচ্ছে ইওর। ক্লিয়ার? এবং টেনশনের কিছু নাই। এখানে দেখেন এরপরে আছে এই যে ভোকাবুলারি, দি মানে তুমি, অর্থাৎ যার উদ্দেশ্যে কবিতাটা রচিত সে, দাও মানে তোমাকে, সামার্স ডে গ্রীষ্মকালীন, অর্থাৎ ব্রিটেনের গ্রীষ্মকালীন দিনই সবচেয়ে সুন্দর ও আরামদায়ক, অন্য ঋতুর চেয়েও এর আকর্ষণ ও সৌন্দর্য সবচেয়ে বেশি, অর্থাৎ এবার ভোকাবুলারি সহ দেওয়া হয়েছে। এবং এরপরে সামারি আছে, তারপরে বাংলা অ্যানালাইসিস আছে, প্রথম স্ট্যান্ডায় কি বললো, দ্বিতীয় স্ট্যান্ডায় কি বললো, তৃতীয়তে কি বললো, কাপলেটে কি বললো, এরপরে ইম্পর্টেন্ট কোটেশন, কিছু কবিতার লাইন মুখস্থ করার জন্য দেওয়া আছে। কথা বুঝেছেন? তো এখানে টেনশনের কিছু নাই। thou art more lovely and more temperate, এখানে টেম্পারেট অর্থ হচ্ছে সহনীয় বা আকর্ষণীয়, তাহলে বা অপরিবর্তনীয় বা চমৎকার। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কবি এখানে মনে করে যে তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনের চেয়েও ভালো বা অধিক চমৎকার এবং স্থায়ী। এবং কারণটা কি? কারণ গ্রীষ্মের সৌন্দর্য অস্থায়ী, কিছুদিন পরে শেষ হবে। গ্রীষ্মকালে যে সৌন্দর্যটা সেটা কিছুদিন কালে শেষ হবে। কারণ কি? কারণ এই যে ইংল্যান্ডে সামার সিজনটা মাত্র 2 মাসের জন্য আসে, এই 2 মাস পরে সামার চলে যায়, বাকি সময়টা শীতকাল পড়ে থাকে, ঠান্ডা। তো এই জন্য বলা হচ্ছে তাদের জন্য গ্রীষ্মকালটা অনেক সুন্দর, তারা এটাকে চায়। কিন্তু তার বন্ধুর সৌন্দর্যটা এই গ্রীষ্মের থেকেও অনেক বেশি স্থায়ী এবং চমৎকার। কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্য এটা কিন্তু স্থায়ী, সামারের সৌন্দর্যটা স্থায়ী হচ্ছে, তার বন্ধুর সৌন্দর্যটা কখনো নষ্ট হবে না, কিন্তু সামারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো এই যে thou art more lovely and more temperate, এখানে বলা হচ্ছে এই লাইনের অর্থ যে তুমি আরো বেশি চমৎকার এবং আরো বেশি স্থায়ী। ঠিক আছে? কথা কোন? তারপর হচ্ছে রাফ ওয়াইন্ডস, এলোমেলো বাতাস, ডু শেক, শেক মানে নাড়া দেওয়া বা ঝাঁকানো, দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানে মে মাসের কথা বলা হচ্ছে। দ্য ডার্লিং মানে চমৎকার, বার্ডস মানে মে মাসের যে কুড়িগুলো, ফলের যে কুড়ি হয় ফুল থেকে, সেই কুড়িগুলো। অর্থাৎ এই গ্রীষ্মকালীন এলোমেলো বাতাসটা এসে কি করে দেয়, সেই মে মাসে যে ফলের কুড়িগুলো ধরে সেই কুড়িগুলোকে নষ্ট করে দেয়। এটা হচ্ছে তার একটা সমস্যা। and summer's lease have all too short a date, summer's lease অর্থ কি? ডিউরেশন অফ দ্য সামার, অর্থাৎ গ্রীষ্মকালের নির্ধারিত সময়টাকে বোঝাচ্ছে। আর এখানে যে হ্যাথ আছে, হ্যাথ, HATH, এই হ্যাথ হচ্ছে আর্কাইভ ওয়ার্ড, এর ইংরেজি হচ্ছে হ্যাস, এর ইংরেজি হচ্ছে হ্যাস। তারপর খেয়াল করেন শর্টার ডেট, শর্টার ডেট মানে কি? খুবই অল্প সময়ের বোঝাচ্ছে শর্টার ডেট। তাহলে এই লাইনটার অর্থ হচ্ছে যে গ্রীষ্মকালের নির্ধারিত সময়টা খুবই অল্প, বা গ্রীষ্মকালটা অস্থায়ী, চিরদিনের জন্য সে থাকবে না, তার সময়টা খুবই কম। কিন্তু তা কবি মনে করে তার যে বন্ধু আছে তার বন্ধুর মতো এর মানে এই গ্রীষ্মকালের মতো তার বন্ধুর এরকম কোনো নেতিবাচক
কোনো ঘটনা বা বৈশিষ্ট্য নেই। 5 নম্বর লাইন, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে সামটাইম মাঝে মধ্যে, হ্যাঁ, হট মানে প্রজ্বলিত, আই অফ হেভেন দ্বারা এখানে সান বা সূর্যকে বোঝানো হয়েছে, এবং শাইন্স মানে আলো দেয়, অর্থাৎ এই গ্রীষ্মকালে মাঝে মধ্যে কি করে সূর্য কি হয় প্রজ্বলিত হয় বা আলো দেয়। আবার পরের লাইনটাতে বলা হচ্ছে and often is his gold complexion dimmed, অর্থাৎ এখানে যদি খেয়াল করি গোল্ড কমপ্লেক্সন অর্থ হচ্ছে সোনালী আলো, ডিমড মানে ক্ষীণ হয়ে যাওয়া মানে অল্প হয়ে যায়, অর্থাৎ এখানে কবি বলেছেন মাঝে মধ্যে সূর্য আলো দেয়, আবার মেঘের মধ্যে যখন ঢাকা পড়ে তখন তার আলোটা ক্ষীণ হয়ে যায়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য কখনো এরকম মেঘের মধ্যে ঢেকে যাবে না বা ক্ষীণ হয়ে যাবে না। অর্থাৎ গ্রীষ্মকালের এই সূর্যের আলো কমে যায়, কখনো থাকে, কখনো মেঘের মধ্যে থাকে, কিন্তু তার বন্ধুর এরকম কোনো বৈশিষ্ট্য নেই। 7 নম্বর লাইন, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার and every fair from fair sometime declines, এই যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার এই লাইনটার অর্থটা হচ্ছে প্রত্যেকটা সুন্দর জিনিস, তাহলে প্রত্যেকটা সুন্দর জিনিস কি হয়, যেটা অনেক বেশি সুন্দর হতে পারে বা কম সুন্দর হতে পারে। ডিক্লাইন্স অর্থ ধ্বংস হয়, অর্থাৎ বলতেছে প্রতিটা সুন্দর জিনিস ধ্বংস হয়। কিভাবে ধ্বংস হতে পারে, পরের লাইনে বলছে বাই চান্স অর দুর্ঘটনাক্রমে, অথবা নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, প্রকৃতির পরিবর্তনের ধারায়, নেচারস চেঞ্জিং কোর্স প্রকৃতির পরিবর্তনের ধারায়, এবং আনট্রিমড দেওয়া আছে, এই আনট্রিমড অর্থ হচ্ছে নষ্ট হয়, অর্থাৎ বলা হচ্ছে প্রত্যেকটা সুন্দর জিনিস দুইটা কারণে নষ্ট হয়, একটা দুর্ঘটনাক্রমে আর একটা প্রকৃতির পরিবর্তনের কারণে। কথা বুঝেছেন? কিন্তু এইসব ভয় তার বন্ধুর নাই, কেন? তার বন্ধুর এই সৌন্দর্য নষ্ট হবে না, এরকম কোনো সমস্যা নাই। এই দুইটা যে কারণ, এই দুইটা কারণের কোনোটাতেই তার বন্ধুর সৌন্দর্য নষ্ট হবে না। এরপরের লাইন, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, এই যে ইটারনাল মানে কি অভ্যন্তরীণ বা শাশ্বত, এবং ফেড মানে নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ তার বন্ধু মানে সেই যে গ্রীষ্মকালের সৌন্দর্য যেমন নষ্ট হয়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্যটা কখনো নষ্ট হবে না। 10 নম্বর লাইন, নর লস পসেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, তো লস পসেশন মানে কোনো কিছু থেকে অধিকার হারিয়ে ফেলা, ওয়েস্ট অর্থ হচ্ছে কোনো কিছু মালিক হওয়া, তো এখানে মূলত বোঝাচ্ছে তুমি সেই সৌন্দর্যের অধিকার হারাবে না যেই সৌন্দর্যের মালিক হয়েছো তুমি, অর্থাৎ তার বন্ধুকে বলতেছে যে তোমার যে সৌন্দর্যের তুমি মালিক হয়েছো সেই সৌন্দর্যের অধিকার তুমি কখনো হারাবে না। তাহলে এখানে একটা বিষয় বোঝার আছে, তার কি বাহ্যিক সৌন্দর্যের কথা বলছে না, এখানে উইলিয়াম শেক্সপিয়র তার বন্ধুর অভ্যন্তরীণ মনের ভিতরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের কথা বলছে। এবং কেন বলছে তুমি এটা কখনো হারাবে না, কখনো নষ্ট হবে না, কারণ কবি সেই ব্যবস্থাটা করে রেখেছে, কবিতার মাধ্যমে তাকে অমরত্ব করে দিয়েছে তার সৌন্দর্যটাকে। যতদিন মানুষ এই কবিতা পড়বে ততদিন তার বন্ধুর সৌন্দর্য অমর হয়ে থাকবে। এই কথাগুলো কবিতার লাইনেই বলা হয়েছে, ঠিক আছে? তো এই যে 11 নম্বর লাইনটা যদি খেয়াল করেন, নট শেল ডেথ বার্ক দাও অন্ডারস্ট ইন হিজ শেড, বার্ক মানে অহংকার করা, অন্ডারস্ট মানে নিয়ে আসা বা নিয়ে, ইন হিজ শেড মানে কবরে, শেড কবর, অর্থাৎ মৃত্যুও বড়াই করতে পারবে না বা মৃত্যুও অহংকার করতে পারবে না তোমাকে তার কবরে নেই, কারণ সেও তোমার সৌন্দর্য নষ্ট করতে পারবে না। 12 নম্বর, when in eternal lines to time thou growest, এই যে ইটারনাল অর্থ অভ্যন্তরীণ বা শাশ্বত, গ্রোয়েস্ট অর্থ হচ্ছে বাঁচিয়ে রাখা, গ্রো মানে বাঁচিয়ে রাখা, বাঁচিয়ে রেখেছিল। তো এই লাইনটার অর্থটা হচ্ছে এই যে কবিতার লাইনগুলো এটা তোমাকে মানে সময়ের পর সময় বা ইটারনাল শাশ্বত ভাবে তোমাকে বাঁচিয়ে রাখবে সবসময়, এই কবিতার লাইনগুলো তোমাকে সবসময় বাঁচিয়ে অমরত্ব করে রাখবে। এবং লাস্ট দুইটা লাইনে ওই যে বলেছিলাম কিছু ট্রিক্স অথবা কনক্লুশন টানবে, এখানে বলা হয়েছে সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ,
or eyes can see, যতদিন মানুষ এই পৃথিবীতে শ্বাস প্রশ্বাস নেবে অথবা চোখ দিয়ে দেখবে, so long lives this, যতদিন মানুষ বাস করবে, and this gives life to thee, ততদিন কি হবে, এই কবিতাটা তারা পড়বে। অর্থাৎ এখানে মূলত বোঝানো হচ্ছে যতদিন মানুষ নিঃশ্বাস নেবে অথবা যতদিন চোখ দিয়ে দেখবে, যতদিন কবিতাটা বেঁচে থাকবে, ততদিন তা তোমাকে এবং তোমার সৌন্দর্যকে বাঁচিয়ে রাখবে। কথা বুঝেছেন? তার বন্ধুর এই যে সৌন্দর্যটা যে মূলত তুলনা করলো, তাহলে এটা কি বাহ্যিক সৌন্দর্য ছিল না অভ্যন্তরীণ সৌন্দর্য ছিল, অন্তরের ভিতরের সৌন্দর্য? হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস আমরা পাবো, ফল্ট অফ সামার। নোটটাতে দেখেন, ফল্ট অফ সামার, গ্রীষ্মকালের কিছু দোষ ত্রুটি। কি ধরনের দোষ? প্রথম তার দোষটা হচ্ছে কি ছিল, সামার হ্যাজ আ রাব ওয়াইন, গ্রীষ্মকালের কি আছে, এলোমেলো বাতাস আছে, যেটা তার বন্ধুর ছিল না। তারপর দেখেন কি বলা হচ্ছে, ইট ইজ টু শর্ট, অনেক কম সময়। এই কি হচ্ছে, মিউট করতে হবে না কথা বললে? মিউট করে নাই? দেখেন, ইট ইজ টু শর্ট, এই সামারের কি সময়টা খুবই স্বল্প, কিন্তু তার বন্ধুর এরকম কোনো দোষ ছিল না। 3 নাম্বার, সামটাইমস ইট বিকামস টু হট, মাঝে মাঝে গ্রীষ্মকালে সময়টা অনেক গরম থাকে, প্রচুর গরম থাকে, তো তার বন্ধুর এরকম দোষ ত্রুটি ছিল না। সামটাইমস ইট লুজ ইটস গোল্ডেন গ্লোরি, মাঝে মাঝে কি হয়, তার এই যে সোনালী আলো বা সোনালী উজ্জ্বলতা হারিয়ে ফেলে, কিন্তু তার বন্ধুর এমন কোনো ফল্ট ছিল না। তাহলে এই পুরো কবিতার মধ্যে আমরা 4টা সামারের ফল্ট খুঁজে পাই তো। এরপরে দেখেন এখানে ভোকাবুলারি দেওয়া আছে, প্রত্যেকটাই পড়বেন, কোনো কিছু মিস করা যাবে না। এরপরে আছে সামারি, দা পোয়েম বিগিনস উইথ দা, এখানে পুরো সুন্দর করে লং অনেক বড় করে সামারি আছে সহজ ভাষায়। দা পোয়েম বিগিনস উইথ দা স্পিকার অ্যাড্রেসেস হিজ ফ্রেন্ড often interrupted as someone deeply admired with the famous question, shall I compare thee to a summer's day? The speaker considered whether the charm and beauty of the friend can be compared to pleasantness of a warm summer day. আচ্ছা, যদি বুঝতেও সমস্যা হয়, নিচে দেখবেন এখানে বাংলা দিয়ে দেওয়া আছে, এই যে অ্যাবাউট দ্য অথর ইংলিশের বাংলা, কি ইনফরমেশনের বাংলা, অ্যাবাউট দ্য পোয়েমের বাংলা, সামারিটার বাংলা, পাইছেন? এই যে এই জিনিসটা পড়ে নেবেন। প্রথম স্তবকে কি বলছে, কবিতার শুরুতে কবিতার প্রিয় বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করার জন্য একটি প্রশ্ন করেন, shall I compare thee to a summer's day? তিনি ভাবেন তার বন্ধুর সৌন্দর্য কি গ্রীষ্মের দিনের মতো সুন্দর, কিন্তু কবি পরবর্তী লাইনগুলোতে দ্রুত বলে দেন যে তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিন থেকে অনেক বেশি ভালো। এই যে একটা প্রশ্ন করলো যে তার বন্ধুর সৌন্দর্য কি গ্রীষ্মের দিনের মতো সুন্দর, তিনি কারো উত্তরের অপেক্ষা না করে নিজে নিজেই উত্তর দিয়ে দিলেন। এটাকে কি বলা হয়, পরবর্তীতে সে নিজে নিজে উত্তর দিয়ে দিল যে প্রাকৃতিক সৌন্দর্য কি হয়, এই যে উপরে পরবর্তী লাইনগুলোতে দ্রুত বলে দেন যে তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিন থেকে অনেক বেশি ভালো। গ্রীষ্মের দিন যত সুন্দরই হোক না কেন, তা কখনো খুব গরম হয়ে যায়, কখনো ঝড়ো হাওয়া হয়, ঝড়ো হয়ে পড়ে যায়, আবার কখনো সূর্য খুব বেশি রোদ চাপিয়ে দেয় বা গরম চাপিয়ে দেয়, অথচ তার বন্ধুর সৌন্দর্য এইসব সীমাবদ্ধতা গুলো থেকে মুক্ত, এটি গ্রীষ্মের চেয়ে অনেক স্থায়ী এবং পরিপূর্ণ। ক্লিয়ার? বলেছে যে এই অংশে কবি গ্রীষ্মের ত্রুটিগুলো তুলে ধরেন। গ্রীষ্মে রাব ওয়াইন্ডস মানে প্রচন্ড বাতাস থাকে, যেটা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করতে পারে। সূর্য কখনো কখনো অত্যাধিক গরম হয়, টু হট, আবার কখনো কখনো মেঘে ঢেকে যায়, অর্থাৎ গ্রীষ্মের দিন অস্থির, নির্দিষ্ট নয়, এবং শেষ পর্যন্ত শরতের পরিবর্তনের সাথে সাথে সে তার সৌন্দর্য হারায়। কবি বলেন এভরি ফেয়ার ফ্রম হেয়ার সামটাইম ডিক্লাইন্স, অর্থাৎ এটা একটা নৈতিক বাণী, যার মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন পৃথিবীর সমস্ত সুন্দর বস্তু একদিন ধ্বংস হবে বা ক্ষয়প্রাপ্ত হবে। এটা হয়
প্রকৃতির পরিবর্তনের কারণে অথবা সময়ের কারণে বা দুর্ঘটনাক্রমে। ঠিক আছে, এরপর তৃতীয় স্টেপ এখানে কবি জানিয়ে দেন তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের সৌন্দর্য থেকে ভিন্ন। বন্ধুর সৌন্দর্যটা হচ্ছে ইটারনাল সামার, যেটা হচ্ছে চিরন্তন গ্রীষ্ম হবে, যা কখনো হারিয়ে যাবে না। কবি ঘোষণা করেন যে বন্ধুর সৌন্দর্য কখনো স্থায়ী হবে না এবং মৃত্যু তাকে পরাজিত করতে পারবে না। অর্থাৎ সময়ের সাথে সাথে বন্ধুর সৌন্দর্য ক্ষয়প্রাপ্ত হবে না বা এর কোনো শেষ নেই। কাপলেটে বলছে, কবিতার সমাপ্তি অংশে কবি ব্যাখ্যা করেন কিভাবে বন্ধুর সৌন্দর্য চিরকাল টিকে থাকবে। তিনি বলেন তার বন্ধুর সৌন্দর্য থাকবে শুধুমাত্র কবিতার মাধ্যমে, অর্থাৎ কবিতা তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রাখবে। so long as man can breathe or eyes can see, এটা কবির বিশ্বাস যে যতদিন মানুষ পৃথিবীতে থাকবে এবং কবিতাটা পড়বে ততদিন তার বন্ধুর সৌন্দর্য বেঁচে থাকবে। কবি চিরকাল সৌন্দর্য এবং কবিতার শক্তি নিয়ে তার এই বিশ্বাস ব্যক্ত করেছেন। ঠিক আছে, এরপর বলা হচ্ছে শেক্সপিয়ারের সনেট 18 একটি অমরত্বের কবিতা যা শিল্প এবং কবিতার শক্তি নিয়ে আলোচনা করে। কবি শুধু তার বন্ধুর সৌন্দর্যকে উদযাপন করে নাই, বরং কবিতার মাধ্যমে সৌন্দর্যকে চিরকাল ধরে রাখার ধারণাও প্রদান করেছেন। কবি বিশ্বাস করেন যে প্রাকৃতিক সৌন্দর্য যেমন গ্রীষ্মের সৌন্দর্য কখনো হারিয়ে যায়, কিন্তু কবিতা একেবারে অমর থাকে। শেক্সপিয়ার তার কবিতার মাধ্যমে দেখিয়েছেন সৌন্দর্য এবং প্রেম একমাত্র কবিতার মাধ্যমে স্থায়ী হতে পারে। এই কবিতাটা সময়ের প্রভাবের বিরুদ্ধে কবিতার অমরত্বকে উজ্জীবিত করে। এটি মানুষের অভ্যন্তরীণ সৌন্দর্য, প্রেম এবং চিরন্তনতা সম্পর্কে একটি শক্তিশালী বার্তা প্রদান করে। এরপর এখানে কোটেশন দেওয়া আছে, এই যে shall I compare thee to a summer's day, thou art more lovely and more temperate, এবং এই লাইনগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন এগুলো আমাদের এই লাইনগুলোকে কি করতে হবে? শুধু লিখলে হবে। এই লাইনগুলো আমাদের পরীক্ষার খাতায় অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করবে, কারণ এই লাইনগুলো পরীক্ষায় কবিতার ব্রড প্রশ্নে মিনিমাম 3টা কোটেশন আর শর্ট প্রশ্নে মিনিমাম 1টা কোটেশন ব্যবহার করতে হবে। কথা বুঝেছেন? আরেকবার বলবো, মনোযোগ নাই? মনোযোগ কই থাকে? এবার ধরা গেছে। ব্রড প্রশ্নের উত্তরে লিখতে হবে এবং শর্ট প্রশ্নের উত্তরে মিনিমাম 1টা কোটেশন লিখতেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন শোনা যায়? এখন শোনা যায়? আচ্ছা, আমি বলেছিলাম যে একটা ব্রড প্রশ্নে মিনিমাম 3টা কোটেশন লিখবেন এবং একটা শর্ট প্রশ্নে মিনিমাম 1টা কোটেশন লিখতেই হবে। এবার শুনেছেন? আচ্ছা, এখন আপনাদের পরীক্ষা তো প্রায় 6 মাস 7 মাস দেরি আছে নাকি? ফাইনাল পরীক্ষা। আপনাদেরকে আজকে আমি একটা প্রশ্ন, দেখেন আপনাদের আগামীকালকে ক্লাস আছে? আগামীকালকে তো ক্লাস নাই? আছে নাই? তাহলে একদিন বন্ধ পাচ্ছেন। আগামীকাল দিনের মধ্যে এই যে কবিতার নোটটা দিব না, এই নোটটা, এই যে এই নোটটা, আজকে আপনাদের 2টা নোট দিব। এটা হচ্ছে একটা নোট, বেসিক ডিসকাশন সনেট 18 থেকে শুরু করে সব।
এই নোটটার সবকিছু ডিটেইলস করে ফেলবেন। আগামীকালকে এটা হোমওয়ার্ক থাকবে এবং তার পরের দিনের হোমওয়ার্ক থাকবে এই যে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে হাউ ডাজ শেক্সপিয়ার ইমমর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, দেখা যায়? আমি একটু বড় করে দিই স্ক্রিনটা। এই যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 99.99% আসার সম্ভাবনা আছে এবং আশা করি ফাইনাল পরীক্ষায় কমন পাবেন। আর কিছু বলবো? কারণ এই প্রশ্নটা 14 সালে আসছে, 16 সালে আসছে, 18 সালে আসছে, 20 সালে আসছে, 22 সালে আসছে, 24 সালে আসবে। প্রত্যেকটা জোর সালের পরীক্ষার্থীদের এই প্রশ্নটা এসেছে এবং প্রত্যেক বছরে আমি বলে দিয়েছি যে এটা আসবেই। ঠিক আছে? হ্যাঁ, আপনারা 24 সালে পরীক্ষা দিবেন, 24 সালের পরীক্ষার্থী অতি দ্রুত একটা সেট সাজেশন দিবেন, কারণ ব্রিফ প্রশ্নগুলো পড়তে হবে আপাতত। তাহলে হুমায়রা আপু আছেন, নুজাত কে আপু, হুমায়রা আপু, আপনারা সবাইকে মনে করিয়ে দিবেন। আপনারা আগে বুঝে নেন, আগামীকালকে আপনাদের কাজ হচ্ছে এই যে প্রথম যে নোটটা সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত হোমওয়ার্ক করবেন। ঠিক আছে? এরপর ভোকাবুলারি গুলো সহ কিন্তু আমি বলি এটা তো কালকে হইলো, এবং কালকে এই পড়াগুলোর সাথে সাথে সেট সাজেশন থেকে ডিপ কোশ্চেন পড়া দিবেন, যেটা আগামীকাল রাতে তো ক্লাস নাই। আগামীকাল রাতে আপনারা যদি চান নিজেরাই মিট লিংক শেয়ার করে হুমায়রা আপু বা নুজাহাত আপু আপনারা দুইজন মিলে একজন আরেকজনকে প্রশ্ন করবেন, সবাই না দেখে উত্তর দিবে, যেটা এতদিন মেসেজের মাধ্যমে কোশ্চেন অ্যানসার চালাইছেন না, এই কাজটা আপনারা মিটের মাধ্যমে করবেন। এবং এই যে আজকের পুরো ক্লাসটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে আগামীকাল সেটা নিয়েও আলোচনা করবেন। কথা বুঝেছেন দুজনে? এখন টাইমটা হুমায়রা আপু, নুজাহাত আপু এনারা জানাই দিবে। আর আপনাদের বাকি যে মেম্বাররা আছেন আপনাদের কাজ হচ্ছে সমস্ত কিছু ভালো করে পড়া, পড়ে যেটা সমস্যা থাকবে কালকে ক্লাসে তাদেরকে বলা। যদি হুমায়রা আপু বা নুজাহাত আপু এনারা দুজনের মধ্যে কেউ উত্তর দিতে না পারে তখন আমাকে বলবেন যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই, সলভ ক্লাসেও বুঝি নাই। ঠিক আছে? হুমায়রা আপুকে বলি আপনারা সলভ ক্লাসের পরে রাতের দিকে পড়া দিবেন। এই যে ব্রড প্রশ্নটা আছে এই ব্রড প্রশ্নটা কি, হাউ ডাজ শেক্সপিয়ার ইমমর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইন হিজ পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে। অর্থাৎ এই যে সনেট 18 কবিতাটাতে শেক্সপিয়ার তার বন্ধুর কে কিভাবে অমরত্ব প্রদান করেছে, অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে তার বন্ধুর সৌন্দর্যটাকে তিনি কিভাবে প্রকাশ করেছে। দুইটার উত্তর একই করে উত্তর দেওয়া হয়েছে। এখানে প্রথমে ইন্ট্রোডাকশন আছে। আপনাদের একটা বিষয় বলি, এই প্রশ্নটা আগে তৈরি করা তো আমি রিসেন্ট মডিফাই করব। মডিফাই বলতে যেমন এখানে ইন্ট্রোডাকশন লেখা দেখতেছেন না, এই লেখাটা লিখবেন না। কি বলছি? হ্যাঁ, এই ইন্ট্রোডাকশন লেখাটা লিখবেন না, জাস্ট এইটুকুই, বাকি যা আছে সবকিছু লিখবেন। ঠিক আছে? এই যে এখান থেকে সবকিছু লিখবেন, শুধু ইন্ট্রোডাকশনটা লিখবেন না। এই যে এটাকে বলে কোটেশন, আমি ওখানে লিখে দাগাই মার্ক করে দিয়েছিলাম না, shall I compare thee to a summer's day, thou art more lovely and more temperate। এরপরে ফ্রেন্ডস অফ কম্পারিজন আছে, পয়েন্ট আছে, এখানে একটা কোটেশন আছে। তারপর ইটারনাল বিউটি একটা পয়েন্ট, এখানে একটা কোটেশন। এরপর আবার বলবো এই কনক্লুশন লেখাটা লিখবেন না। বুঝেছেন? এরপর আরেকটা প্রশ্ন আছে, একটা শর্ট প্রশ্ন, ইলাস্ট্রেটেড শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে এজ আ সনেট। আমরা যে কবিতাটা পড়লাম
এটা কি সনেট? তাহলে আমরা প্রথমে সনেটের ডেফিনেশন লিখবো, তারপর হচ্ছে সনেট কয় প্রকার বা কি কি সনেট পাওয়া যায় এগুলো লিখবো, এগুলো কি কি ভাবে, রাইম স্কিম কি, এই জিনিসগুলো এখানে লেখা আছে। এই যে দেখেন পেট্রারসন বা ইটালিয়ান সনেট, স্পেন্সিয়ান সনেট, মিল্টনিক সনেট, শেক্সপিয়ারিয়ান ও ইংলিশ সনেট, অনেকগুলো আছে। আপনি চাইলে যে দুইটা পড়াইছে এই দুইটাও লিখতে পারেন। এরপরে বলা আছে পেট্রারসন সনেট ইজ এ লিরিক্যাল পোয়েম 14 লাইন্স ডিভাইডেড ইনটু টু পার্টস, octave and system with the rhyme scheme of ABBA, ABBA, CD, CD. The sonnet developed by Edmund Spenser with the rhyme scheme of এটা হচ্ছে 2 নাম্বার সনেটটা, এটা স্পেন্সিয়ান সনেট যেটা, এটা হচ্ছে এটা ইট কল স্পেন্সিয়ান সনেট, এই যে বলা আছে। এরপর বলা হচ্ছে দা সনেট ইন্ট্রোডিউসড বাই জন মিল্টন। এবার জন মিল্টনের সনেটটা বলা হয়েছে, কি বলছে, জন মিল্টনের সনেটটা হচ্ছে আমাদের এই যে সেম এজ দা পেট্রারসন সনেট, এবং দা লাস্ট 6 লাইন ভেরি, পরের 6 লাইন একটু আলাদা আছে, প্রথম 8 লাইন মিল আছে, পরের 6 লাইন একটু পার্থক্য। এবং শেক্সপিয়ারিয়ান সনেটটা বলা হয়েছে 3 কোয়ার্টেট একটা ফাইনাল কাপলেট রাইম স্কিম এটা। এরপর বলা হয়েছে শেক্সপিয়ার সনেট ইজ আ টিপিক্যাল শেক্সপিয়ারিয়ান সনেট bringing the stem of all the major qualities of his sonnets in general. এই প্রশ্নটা করে ফেলবেন, পারবেন? এবং এখানে বাংলা সহ দেওয়া আছে, টেনশনের কিছু নাই। তবে একটা কথা বলি, এই শর্ট প্রশ্নটা ভালোভাবে বুঝে নেবেন, মুখস্থ বা কিছু করার দরকার নেই। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ না, কারণ ফার্স্ট ইয়ারে যে অধ্যায় থেকে বা যে কবিতা থেকে ব্রড প্রশ্ন আসে সেখান থেকে শর্ট প্রশ্ন আসে না। কিছু কিছু কবিতা থেকে, যেমন সনেট 18 তার মধ্যে একটা, কিন্তু বলা তো যায় না, যদি দিয়ে দেয় দিলে এই প্রশ্নটাই দিবে, ঠিক আছে? এই জন্য এই ব্রড আর এই শর্ট প্রশ্নটা আপনারা পড়বেন পরশুদিন, অর্থাৎ কালকে রাতে সলভ ক্লাসের পরে পড়া দিবে, আপনাদের হোমওয়ার্ক দিবে, তারপরের দিন আপনারা এটা পড়ে জমা দিবেন। তবে দেখে দেখে লিখে কেউ হোমওয়ার্ক করবেন না, এতে করে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। আমি যে কথাটা বলি, যদি যা পড়া দেওয়া হয় নিয়মিত যদি আপনি পড়াগুলো কমপ্লিট করেন, তাহলে আপনার রেজাল্ট নিয়ে ভাবতে হবে না। তাহলে আপনাকে অবশ্যই না দেখে লিখতে পারতে হবে, যাতে আপনি পরীক্ষায় লিখতে পারেন। কথাগুলো বুঝেছেন? সবার ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? বলেন। সলভ ক্লাস না, সলভ ক্লাস শুধুমাত্র পেইড গ্রুপে নিয়ে। আচ্ছা, আপনাদের এই মধ্যে কেউ আছেন আমাদের পেইড ব্যাচে নাই, এমন কেউ আছেন ক্লাসে? মনে হয় এখানে সবাই পেমেন্ট করে ভর্তি হবে নাকি? সবাই পেইড ব্যাচে? সমস্যা নাই। তো আমি জানি না, আমার আজকে তো আপনাদের সাথে অনেকের সাথে আগে ক্লাস নিয়েছিলাম, অনেকের সাথে আমার আজকে প্রথম ক্লাস। আমি জানি না আপনাদের ক্লাস কেমন লাগছে, যদি ভালো লাগে গ্রুপে পোস্ট করে জানাইতে পারেন। কারণ হচ্ছে যে আপনি যখন বলবেন যে হ্যাঁ ভাইয়া ক্লাসটা ভালো লাগছে বা ভালো লাগে নাই, এই জায়গাটা একটু উন্নতি করা দরকার, আমি আপনাদের থেকে শিখতে পারবো বলতে নিজের উন্নতি করে নিতে পারবো। আর যদি ভালো লাগে সেটা বললে সেই অনুপ্রেরণা থেকে আরো ক্লাসগুলো ভালো করে নিতে পারবো। বুঝতে পারছেন? জি। সবগুলো বলতে কি, বেসিক ডিসকাশনে যা আছে সব, বেসিক ডিসকাশনে সবটাই। এরপরে অ্যাবাউট দা অথার দরকার নাই। তারপরে হচ্ছে যদি চান অ্যাবাউট দা অথারে ওই যে আগের নোটগুলো আছে না, সংক্ষেপে লিখতেন, জন্ম মৃত্যু, কোথায় জন্মগ্রহণ করেছিল, তারপর তাকে কি উপাধি দেওয়া হয়েছিল, তাকে বার্ড অফ এভন বলা হয়, এই জিনিসগুলো শর্টকাটে লিখতে পারেন। গুরুত্বপূর্ণ হচ্ছে কি ফ্যাক্টস, সামারি, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, কোটেশন 3টা, আর বেসিক ডিসকাশনে যা কিছু আছে, ঠিক আছে? আর ভোকাবুলারি, আজকে ভোকাবুলারি গুলো কমপ্লিট করবেন, আর প্রশ্নগুলো পরের দিন দিবেন। আমি যে কথাটা বলতেছিলাম, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের যে মেইন গ্রুপটা আছে সেখানে ছোট্ট একটা করে পোস্ট করে জানাইতে পারেন, যেটা থেকে আমার ভালো লাগবে বা আমি অনুপ্রাণিত হব আপনাদের পোস্ট গুলো থেকে, ঠিক আছে? আর যদি আপনারা, হ্যাঁ বলেন।
পিডিএফ নাই বলতে হুম, হুম। এটা কারোই নাই, এটা এটা কারোর কাছে নাই, এটা শুধু আমাদের কাছেই আছে। এই বইটা এখনো আপনাদের জন্য বের হয় নাই, জাস্ট কাভার ফটোটা দেখছেন। অতি দ্রুত আপনাদের বইটা আপনাদের আমাদের হাতে আসবে, মানে কাজ শেষের দিকে, এরপরে আপনারা কিনে নিতে পারবেন। এবং আজকের এখন এই বই বের হওয়ার আগ পর্যন্ত যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোর পিডিএফ আপনাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এই বই পাবলিশের আগ পর্যন্ত ক্লাসগুলো যে পিডিএফ এগুলো দিয়ে দেওয়া হবে। তবে যখন বই পাবলিশড হয়ে যাবে তখন বইটা আপনাদের কিনে নিতে হবে, তখন বই পাবলিশের পরে আর পিডিএফ দেওয়া হবে না। ঠিক আছে? তাহলে যেটা বলতেছিলাম, আমি তো আটকে গেলাম। যদি আপনাদের ক্লাস করলেন আজকে সহ 3টা, প্রোজের ক্লাস করছেন 2টা, আজকে একটা পোয়েট্রি ক্লাস করলেন। তো আপনাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের যে বন্ধুরা আছে, বান্ধবীরা আছে, তাদেরকে বলতে পারেন, কারণ এখনো সময় আছে। 7 থেকে 8 মাস ক্লাস হবে, ফি নেওয়া হচ্ছে মাত্র 1500 টাকা। সেখানে খেয়াল করে দেখেন, এত অল্প ফি নন মেজর সহ প্রত্যেকটা কোর্স এইভাবে ধরে ধরে যদি পড়ানো হয়, আর আপনারা যদি নিজেরা পড়তে থাকেন, তাহলে রেজাল্ট ভালো হবে না? এবং আমি এতটুকু বলতে পারি, যদি আমাদের এখানে যারা আগে থেকে ক্লাস করতেন তারা তো জানেন, এমন কেউ আছেন যে আগে ক্লাস করেন নাই, এই প্রিপারেশন ব্যাচে প্রথম ভর্তি হয়েছেন? আপনারা হয়তো আমাদের ক্লাসের আগে কোথাও না কোথাও ক্লাস করেছেন, তবে এটা অহংকার না, এটা হচ্ছে ভালোবাসা থেকে বলা, যে আপনাদের এতটুকু বুঝতে হবে যে কোথায় কিভাবে ক্লাসগুলো হয়। আমি যেভাবে ক্লাসগুলো নিয়েছি, আপনাদের কলেজের ক্লাসগুলো মনে হয় এত তথ্যবহুল থাকে না। থাকে? বলেন। অফলাইনে অফলাইনে প্রাইভেট, অন্যান্য গ্রুপের ক্লাস, কলেজের ক্লাস, আমি এতটুকু বলতে পারি যে এত তথ্য বা এত বেসিক থেকে পড়ানো কোথাও হয় না। এই বেসিক থেকে পড়ানোটা শুধুমাত্র ডিওইবিজি গ্রুপেই হয়। তো এটা অহংকার না, এটা ভালোবাসা থেকে বলা। কারণ আমরা যেটা পরিশ্রম করি সেটা বলতে আসলে অহংকার হয় না। আপনারা নিজেরাই খেয়াল করবেন যে আমাদের যে ক্লাসগুলো যেভাবে হয়, নোটগুলো দেখলেই খেয়াল করবেন, অন্যান্য গ্রুপ বা অফলাইনের প্রাইভেটের যে নোট আর আমাদের নোট, অনেক আকাশ পাতাল পার্থক্য। আপনি যদি অফলাইনে প্রাইভেট পড়েন, 6 থেকে 7 হাজার টাকা আপনার বেতন দিতে হয়, মান্থলি হোক বা কোর্স সিস্টেমে হোক। সেখানে আপনি 8 মাস ক্লাস করবেন মাত্র 1500 টাকা, মাসে 200 টাকাও না। ক্লাস 3-4 এর বাচ্চারাও এখন 200 টাকা দিয়ে প্রাইভেট পায় না, সেখানে আপনারা 200 টাকার নিচেও পাচ্ছেন। এরপরেও যদি আপনারা চিন্তা করেন যে না, আমরা আমাদের বন্ধু বান্ধবীদের বলবো না, তাহলে সেটা আমাদের সাথে বিট্রয় করা হবে আর কি। কারণ হচ্ছে যে যখন স্টুডেন্ট বেশি থাকবে, আমাদের পড়াইতে ভালো লাগে। যেমন আপনি প্রশ্ন না করলে আরেকজনের সমস্যা হবে, সে প্রশ্ন করবে। যেমন আজকেই যারা শুরু থেকে আগে থেকে আমাদের ক্লাস করতো, তাদের এই বিষয়গুলো রিভিশন হইলো। যারা আপনারা প্রথম ক্লাস করতেছেন, আপনাদের এটা কিন্তু প্রথম হইলো। কি রিভিশন এনে যারা আগে থেকে ক্লাস করতেছিলেন, এই ব্যাপারগুলো এখন একেবারে কি পানির মতো ইজি লাগতেছে না? এই জন্যই আমাদের আগের যারা মান্থলি বেজে ক্লাস করছেন তারা অন্যদের থেকে এগিয়ে থাকে। এটা বাস্তব কথা, এটা মেনে নিতে হবে, কারণ তারা এর আগে 5-6 মাস ক্লাস করছে, এই জিনিসগুলো তারা বিস্তারিত পড়েছে, এখন তাদের রিভিশন হচ্ছে। তো আগে পড়েছেন বলে এখন যে হোমওয়ার্ক করবেন না এমনটা না, অবশ্যই সবাইকে হোমওয়ার্ক করতে হবে। আর যারা হোমওয়ার্ক করবেন না তাদেরকে মেসেঞ্জার গ্রুপে রাখা হবে না, সবার জন্য প্রযোজ্য এটা। যারা হোমওয়ার্ক করবেন না তাদেরকে মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, শুধুমাত্র ফেসবুক প্রাইভেট গ্রুপে রাখা হবে। এবং কখন ক্লাস হচ্ছে কখন হচ্ছে না কোনো নিউজ পাবেন না। তো মেসেঞ্জার গ্রুপে থাকতে হলে আপনাকে অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো যদি ক্লাস ভালো লাগে অবশ্যই পোস্ট করে জানাবেন, আমি অনুপ্রাণিত হব। শেষ করি তাহলে। কারো প্রশ্ন আছে? হ্যাঁ, রুটিন অনুযায়ী হবে। এরপরে
আরো যে 2টা ক্লাস যে মিস ছিল, এই 2টা ক্লাস আমি গ্যাপে গ্যাপে কোনোদিন নিয়ে নিব, ঠিক আছে? আর ওই যে জেপি ভাইয়ের যে প্রোজের 2টা ক্লাস নিয়েছে না, ওই প্রোজের 2টা ক্লাসের দিন আমি হচ্ছে ক্লাস নিয়ে নিলাম, ঠিক আছে? আর ব্রিফ গুলো সহ সবকিছু করে ফেলবেন সেট সাজেশন থেকে। তো ওকে, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। অবশ্যই পড়াশোনা করবেন। যদি একদিন ফাঁকিবাজি করেন তাহলে পড়া মেকআপ করতে পারবেন না, কারণ হিউজ পড়া না, অনেক পড়া না। তো এই জন্য একটা ক্লাসে পড়া মিস করে আরেকটা ক্লাস যখন হয়ে যাবে, তখন এই পড়াও করা হবে না, ওই পড়াও হবে না। এভাবে একটার পর একটা ধাপে ধাপে উঠতে উঠতে যখন আপনার অনেকগুলো পড়া হয় নাই চিন্তা করবেন, তখন আপনি হতাশ হয়ে যাবেন। এই জন্য দিনের পড়াটা দিনে শেষ করবেন। এই জন্য ভাগ করে দিলাম, একদিন বন্ধ আছে যেহেতু, এই জন্য ভাগ করে দিলাম। পরীক্ষাটা আমরা পরে নিয়ে নেব। ওকে, টাটা, বাই বাই।